মার্কেটে যারা ইনভেস্ট করছে এতদিন ধরে, তাদের ইনভেস্ট ধরেন $1 বিলিয়ন, আপনার আমার ইনভেস্ট $1, $10, $1,000, $10,000, ম্যাক্সিমাম 100K অর মেবি মিলিয়ন, বাট নট মাল্টিপল মিলিয়ন। সো আপনি চিন্তা করেন, আপনি যদি একটা ভিসি হয়ে থাকেন, আপনি তার প্রফিট না নিয়ে আসলে মার্কেট থেকে কি যাবেন? আই ডোন্ট থিঙ্ক সো। সো এই ভিসিরা তারা ডেফিনেটলি এই টাকাটাকে তারা ইউজ করার জন্য, প্রফিট আনার জন্য তারা অবশ্যই একটা ফাইনাল পুশ দেবে অল কয়েন আনার জন্য। এই পুশটা অবশ্যই অবশ্যই দেওয়ার কথা। আমি যেটা বললাম যে হয়তো অল কয়েন আগে যেরকম পিক দেখেছি সেরকম পিক না দেখলেও আমাদের আর একটা পিক সামারে আসার কথা। হ্যাঁ, এখন সামারে আসার পেছনে এই যে একটা অন্যতম কারণ, তারপর হচ্ছে কোয়ান্টিটেটিভ টাইটেনিং বলে বা কোয়ান্টিটেটিভ ইজিং বলে, ট্রাম্পের কোনো কথাবার্তা কোনো ঠিক নাই, প্রবলেম হয়েছে সেখানে। সে গতকাল আমি একটা ভিডিও দেখলাম, সে বলতেছে কানাডার সঙ্গে সে যে চুক্তিটা করছে, একটা চুক্তি করে বলতেছে এই চুক্তিটা, যে চুক্তি, এটা এক্সিস্টিং যে চুক্তিটা আছে, এটা আমেরিকার জন্য নাকি ক্ষতিকর, এবং সে গালি দিচ্ছে এই চুক্তিটা আসলে কে করছে। সে আসলে বাইডেনরে বোঝাতে চাইছিল, বাট অ্যাকচুয়ালি সেই চুক্তিটা সে আগের বার যখন ক্ষমতায় ছিল সে এই চুক্তিটা সে নিজেই করে গেছিল, এখন সে নিজেরই গালি দিচ্ছে। ঠিক আছে, সে যে আসলে কি করবে কিছু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তো লং স্টোরি শর্ট, এতগুলো ঝড়ের পেছনে অবশ্যই ইউএসএ কে তাদের কোয়ান্টিটিভ ইজিং আনতে হবে, কারণ এই ট্যারিফের কারণে তারা ওয়ার্ল্ড মনে করতেছে বা ট্রাম্পের লোকজন মনে করতেছে কানাডা বা মেক্সিকো বা চায়না ক্ষতিগ্রস্ত হবে। ডেফিনেটলি কানাডা আর মেক্সিকো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ তারা আমেরিকার নেইবার, রাইট, এবং তারা অনেক এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকে। কিন্তু এটার কারণে অলরেডি যারা ইউএসএ তে আছে, আমার বন্ধু বান্ধব যারা আছে, তাদের জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে গেছে, কারণ মেক্সিকো বা কানাডা ঠিক আগের মতন জিনিস পাঠাবে না, বা এরকম সমস্যা হবে। সো নিজের দেশে যখন জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তখন অবশ্যই ইকোনমিক্স থিওরি অনুযায়ী তাকে ইজিং আনতে হবে, অর্থাৎ মনিটারি যে পলিসিটা আছে তাকে মানে অনেক ঢিলা দিতে হবে। এবং মনিটারি পলিসি ঢিলা মানে হচ্ছে, যারা আগে জানেন বা যারা শুনছেন বা জানেন না, যে ইন্টারেস্ট রেট কমাইতে হয়। ইন্টারেস্ট রেট কমাইলে যেটা হয়, লোকজন যে টাকাটা লোন করে সেটার এগেনস্টে কম ইন্টারেস্ট দিতে হয়। ফলে ইন্টারেস্ট রেট কমলে লোকজন বেশি টাকা লোন করে, এবং টাকা লোন করে তারা মূলত কিনে হচ্ছে ইনভেস্টমেন্ট আর ফান্ড, ক্রিপ্টো ফান্ড। সো 10টা রিজন বললে তার ভিতরে 7টা রিজনই বলতেছে যে আসলে এই টাকাটা আবার মার্কেটে ফেরা উচিত। বাট কখন? অ্যাকচুয়ালি নো ওয়ান নোজ। এভরিওয়ান হচ্ছে এরকম বিভিন্ন রকম পরিসংখ্যান দিয়ে, বিভিন্ন নিউ প্যারামিটার এভরিডে যোগ হচ্ছে, সেটা নিয়ে বলতেছে। দুই দলে ভাগ হয়ে গেছে, এটা হচ্ছে এইটা হচ্ছে মেইন কাহিনী। সো এই হচ্ছে আমার টোটাল মার্কেট আপডেট। কোনো প্রশ্ন আছে অ্যাজ অফ নাও? হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল ভাই। জি শিওর। হ্যাঁ, প্রশ্নটা হলো এরকম: গত সিজনে যদি মার্কেটে অ্যানালাইসিস করা হয়, বিটিসি যখন ফার্স্ট অল টাইম হাই ক্রিয়েট করলো, এখান থেকে কিন্তু 30% ডাউন খাওয়াই দিছিল বিটিসি। সবাই বলছিল যে মার্কেট ইজ ওভার, মার্কেট ইজ ইন। বাট 30% যখন কারেকশন করে, দেন হলো কারেকশনের পর থেকে কিন্তু নিউ অল টাইম হাই ক্রিয়েট করে। যদি আমরা এখনের পরিস্থিতি ধরে নিই, 1,09,000 আমি যদি ধরি যে নিউ অল টাইম হাই, যেহেতু বিটকয়েনের অল টাইম হাই ক্রিয়েট করে সার্কেল দুইটা, যেহেতু আমরা 1,09,000 এটা নতুন পাইছি যে একটা সার্কেল আমার শেষ হলো, দেন এখান থেকে 30% ক্র্যাশ করলে 77,000 কিংবা 83,000 কিংবা 86,000 যেটা বলেন, 25% অর 30% ক্র্যাশ যেটা বলেন, সেটা খাওয়ার পরে আমার মনে হয় আমরা আর একটা অল সিজন দেখবো, ফর মাই পার্সোনাল ওপিনিয়ন। আর একটা বিষয় হলো, আপনি যদি মার্কেটটা এখন যদি ক্র্যাশ না খাওয়ান, 98-96,000 কোনো বায়ান নাই বিটকয়েন কেনার জন্য ওই পরিমাণ। জি। তো যাদের মার্কেটে আসতে হবে, তাদের তো একটা সুবিধাজনক পর্যায়ে আপনাকে নিয়ে যেতে হবে, যে তারা যে ইটিএফ কিনবে, বিটকয়েন যে বাই করবে, অবশ্যই তো তাদের বাইং রেঞ্জে আসতে হবে। তো অবশ্যই অবশ্যই। তাদের জন্য হয়তোবা মার্কেটটা এইভাবে একটু ক্রাশ করে তাদের কেনার জন্য, দেন এখান থেকে মনে হয় আমরা একটা ভালো একটা আপসাইড মেবি মনে হয় নেক্সট মান্থে দেখতে পারি, সেকেন্ড উইকে। এটা হলো আমি হলো পর্যালোচনা করে যেটা দেখলাম ভাইয়া। এন্ড আই ডোন্ট নো আই এম রং অর রাইট, আমি জাস্ট আমার ওপিনিয়নটাই বললাম।
আমি আপনার সাথে মূলত একমত। হ্যাঁ, কারণ মার্কেট সবসময় শেক আউট দিবে, ক্রিপ্টো আসলে নট ফর উইক পিপল, রাইট? যদি 10% 20% অ্যাকচুয়ালি ডাউন খেলে, জি বলেন। অ্যাকচুয়ালি আমিও যেটা দেখছি যে বুল রান, যে সবাই বলতেছে যে বুল রান ইজ ইন, বিয়ার মার্কেট কামিং। তো বিয়ার মার্কেট যখন কামিংই যখন আসতেছে, অ্যাকচুয়ালি যখন মার্কেট থেকে সবাই এক্সিট নিচ্ছে, কিংবা অনেকের ভাবেন দেখা গেল কয়েন 40% সেল আউট করে বসে আছে, আমার বাবা 100 টাকার ভিতর 40 টাকা গেছে, সমস্যা নাই, আমি 60 টাকা নিয়ে বেরোয় আসি। বেসিক্যালি আমি সব কয়বার আমি অ্যানালাইসিস করে দেখছি যে তখনই অ্যাকচুয়ালি বুল মার্কেট, যখন সবাই বলে ইন, তখনই অ্যাকচুয়ালি বুল মার্কেটটা শুরু হয় তখন থেকেই। হ্যাঁ, হিস্ট্রি মূলত রিপিট করে ইটসেলফ। আমি কালকে বেন হ্যাঁ, হ্যাঁ, কাওয়েনের ভিডিও দেখতেছিলাম। যারা আর কি ইউটিউব দেখেন না, তাদের বা ইউটিউব থেকে শিখতে আগ্রহী ইংলিশে, তাদের জন্য কয়েকটা চ্যানেল সাজেস্ট করি, আগেও করেছি। সেম পিপল, বেন কাওয়েন, কয়েন ব্যুরো, মানি জেড জি, এবং রিসেন্টলি আমি একটা দিয়েছিল, একটু নাম মনে পড়তেছে না। তো বেন কাওয়েনের মতে বুল মার্কেট আসলে নাও আসতে পারে, বাট কয়েন ব্যুরোর মতে অবশ্যই, মানে 90% কনফিডেন্স। এখন দুইজনকে আমি খুবই ভালোভাবে ফলো করি, দুইজনের দুই রকম মত। আলটিমেটলি আমার নিজের মত, উই আর সিইং এ বুল মার্কেট যখন কেউ এক্সপেক্ট করবে না। ঠিক আছে। এক্স্যাক্টলি ভাই। হ্যাঁ, এইবার একটু বুল মার্কেটের কাহিনী হলো, আমি যেটা দেখলাম অ্যানালাইসিস করে অনেক ক্ষেত্রে, আহ, আগের মতো এবারটা কোনোদিনও সম্ভব না ভাইয়া। যেহেতু এইবার অনেক ক্ষেত্রে হলো আপনার ফিউচারটা অ্যাড আছে ম্যাক্সিমাম কয়েনে, যেটা ভাবেন 21 সালে ছিল না। তো জি। বিষয়টা হলো এবার নির্দিষ্ট কিছু কয়েনে আপনি হয়তো বা বুল সিজন দেখতে পারেন। ঢালাও ভাবে সব কয়েনে মনে হয় না যে বুল সিজন আমরা দেখতে পারবো। ফান্ডামেন্টাল স্ট্রং কয়েন ছাড়া মনে হয় না এবার বুল মার্কেট ওইভাবে বুম করাটা আসলে সম্ভব। সম্ভবত এটা আমার সেটাই। কাছে মনে হয়েছে। কারণ ক্রিপ্টো থাকবে মানে অনেক ম্যাচিউরড ভাবে, এবং অবভিয়াসলি। যত ম্যাচিউরড ভাবে থাকবে, তত তার আসলে বুল মার্কেট পিক কমতে থাকবে। যেমন বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভ হ্যাঁ। হয়ে আছে, ইথারিয়াম হয়ে আছে, আমি লাইট কয়েন হতে যাচ্ছে, ঠিক আছে। তারপরে হুম। সোলানা হতে যাচ্ছে, ডোজ হতে যাচ্ছে। সো এইগুলো ডোজ। যখন জি, ইনস্টিটিউশনাল যখন অ্যাপ্রুভাল আসছে, তার মানে ক্রিপ্টো ইজ নট গোয়িং এনিহোয়ার এলস। ঠিক জি, আছে। জি, জি ভাই। আর একটা ম্যাচিউর। বিষয় হলো, আমি দেখছি ভাই, পৃথিবীর যারা বড় বড় যারা ইনভেস্টর আছে, তারা যখন এখনো এই রেঞ্জে ইনভেস্ট করছে, অ্যাকচুয়ালি আমি একটা জিনিস ভাবি যে ইনসাইড নিউজ অ্যাকচুয়ালি আমাদের পক্ষে জানা সম্ভব না। ওরা যে জিনিসটা জানে, আমরা সাধনা করলেও সেই জিনিসটা কখনোই জানতে পারবো না। যেহেতু বড় বড় ইকোনমিক যারা আছে, বড় বড় কোম্পানি যেগুলো আছে, তারা যখন এত বিগ অ্যামাউন্টের ডলার যখন বিটিসি কিনতেছে, তাহলে সামথিং ইজ হ্যাপেনিং ইন ফিউচার হয়তোবা। কারণ তারা তো আর না বুঝে কিনবে না। তারা তো অলরেডি ইকোনমি সম্বন্ধে অনেক কিছুই জানে, যেগুলো ভাবে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা হয়তোবা নাই জানতে পারি, বাট তারা তো জানে। আচ্ছা। এগুলো আমার মনে হয়, যতটুকু ডার্টি আমার ভাই, অ্যানালাইসিস দেখলাম। হ্যাঁ হতে পারে। দেখি ডার্টি ভাইয়ের মতামত কি। ডার্টি ভাই, আপনাকে অনলাইন দেখতে পাচ্ছি, আপনার কথা শোনার জন্য সবাই অপেক্ষা করে আছে। আপনাকে আনমিউট করে আপনি হ্যালো, সামনে চল। হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, 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 100%। আহ, তো অনেকদিন পর আসলাম, কেমন আছেন আপনারা? ভালো আছি না, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনারা ভালো থাকেন কিভাবে এই মার্কেটে? না, আসলে যারা ভালো আছে তারাই আসলে আমার কাছে মনে হয় ইমোশনাল দিক দিয়ে, আহ সাইকোলজির দিক দিয়ে খুব স্ট্রং। যারা হাসতে পারতেছে, যারা টেনশন মুক্ত আছে, তারাই। যদিও আহ, সবার পোর্টফোলিও ডাউন, এটা টু বি অনেস্ট। কেউ যদি বলে যে আমার পোর্টফোলিও এখনো ভাই সেভ আছে, আমরা এখনো বেঁচে আছি, তার মানে আইদার সে তার অ্যামাউন্ট, পোর্টফোলিও অ্যামাউন্টটা খুবই ছোট, অথবা সে মিথ্যা কথা বলতেছে। এটা আমার কাছে যেটা মনে হয়। কারণ কি, ওভারঅল সবারই হয়তো কারো 30%, না হলে কারো 70% ডাউন। আপনাদের কাছে কি মনে হয়? এটা আমার কাছে মনে হচ্ছে। মোটামুটি ডাউন ভাই, কিন্তু আমার একটা কয়েন কিন্তু সব হোল্ড করতেছে, M87, ওটা কিন্তু আপ, সেটা কিন্তু ফুল আচ্ছা, হ্যাঁ। পোর্টফোলিও হোল্ড করতেছে। কিছু কিছু এরকম থাকে, কিন্তু আপনি দেখেন প্রথমে কিন্তু আপনার সোলানা খুব একটা ডাউন দেয় নাই। তো আমার একটা খুবই পরিচিত ক্লোজ ভাই আছে, তো উনি বলতে গেলে হোয়েল। তো ওনার পোর্টফোলিও অলমোস্ট 7 to 8 ডিজিট।
তো উনি আমাকে বলতো যে দেখো সোলানা নিয়ে রাখছি, দেখছো তো সোলানা বলে আছে, সব তো ডাউন খাইলো। তো প্রায় সময় আমাকে একটা পোক করতো আর কি। তো আমি গতকাল রাতে ওনাকে একটা পোক দিলাম যে ভাই ভাই আপনার কথা চলে গিয়েছে নাকি আমার চলে গিয়েছে, আমি শিওর না। ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো, আমার আচ্ছা, কথা শুনতে পাচ্ছেন? এবার চলে মাঝখানে বন্ধ হয়ে আ- গিয়েছিল। আচ্ছা আচ্ছা, আমি কতটুকু শুনতে পাচ্ছেন আপনারা? সোলানা, ওই ভাইয়ের কথা বলতেছিলেন। ও আচ্ছা আচ্ছা, তো ও আলটিমেটলি ওনার পোর্টফোলিও ডাউন, বেশ ভালো রকমের ডাউন। তো এই তো এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে? আসলে আমি খুব প্রথম থেকে শুনিনি। আর হলো আপনারা আমার কাছ থেকে আজকে কি এক্সপেক্ট করতেছেন, এটা আমাকে বললে তাহলে আমি একটু আপনাদের সাথে একটু কথাবার্তা শেয়ার করতে পারতাম। আচ্ছা, মানে মূলত আজকে সবার ইন্টারেস্ট হচ্ছে আপনি কোন গ্রুপে, বুলিয়ন মার্কেট আসবে কি আসবে না গ্রুপে। ডেফিনেটলি। আপনি একটা জিনিস জাস্ট একটা ইন্ডিকেটর আপনি চিন্তা করে দেখেন, যেখানে ইথেরিয়াম অল টাইম হাই এখনো হয় নাই, তার মানে আপনি কিভাবে এক্সপেক্ট করতে পারেন যে বুলান শেষ? এটা কোনোভাবে আমার কাছে মনে হয় না যে এটা শেষ। আশার আলো অবশ্যই আছে, 100% আছে। আর যারা ডিসবিলিভ করতেছে স্টিল না, তারা মার্কেট থেকে সটকে যাবে, এবং এটাই হলো আপনার মার্কেটের একটা বলতে গেলে নিয়ম। উইক হ্যান্ড এবং ডিসবিলিভ আস্তে আস্তে এখান থেকে মার্কেট থেকে চলে যাবে। আর হলো এখন যে মার্কেট কন্ডিশনটা আছে, এটা আমি একদম 2021 সালের সাথে আমি একটু মিলাতে পারতেছি। কারণ ওই সময় সেম একটা সিচুয়েশন আসতেছিল যে আপনার মার্কেট শেষ, মার্কেট শেষ, মার্কেট নেমে যাবে খুব সম্ভবত, যখন আপনার আপনারা জানেন যে টেসলা কেনার জন্য কিন্তু ডোজ কয়েনকে ইয়া করা হয়েছিল, ঠিক আছে, বিটকয়েনকে। তো পরবর্তী সময় কিন্তু এটাকে আপনার উঠে দেওয়া হয়, যে যে না, আপনার টেসলা বাই করার জন্য আপনার ক্রিপ্টোকারেন্সি ইউজ করতে পারবেন না, তখন এই বিশাল একটা দাম দেওয়া শুরু করে। তো ওই সময় কিন্তু একদম এরকম একটা ফিয়ার চলে। ইউএস এর প্রেসিডেন্ট, পৃথিবীর আহ, সবচেয়ে স্ট্রংগেস্ট কারেন্সি, স্ট্রংগেস্ট কান্ট্রি, সেই প্রেসিডেন্ট আপনার নিজের একটা টোকেন লঞ্চ করছে। সেটাকে ফলো করে আর্জেন্টিনা, সাউথ আফ্রিকা, বিভিন্ন দেশ, তাদের বিভিন্ন দেশের প্রেসিডেন্টরা আপনার টোকেন লঞ্চ করতেছে। তার মানে আপনি ব্যাপারটা বুঝতে পারতেছেন যে এটা আসলে আহ, কোন লেভেলের দিকে যাচ্ছে। আর যারা পুরা আপনার ইলেকশনটা ফলো করছে, তো আপনারা তো দেখছেন যে আসলে আম, কতগুলো ক্যান্ডিডেট প্রকৃত, ইভেন ট্রাম্প তো খুবই বুলিশ। তো আমার কাছে মনে হয় না যে কোনোভাবেই যে মার্কেট এখান থেকে শেষ হয়ে গেছে। আমার কাছে যেটা, আমি যেটা জানুয়ারিতে বুঝতে পারছি আমার অ্যানালিসিস অনুযায়ী, এটা হলো যে মার্কেট হয়তো 2021 সালের মতো খুব বেশি, মানে খুব শর্ট টাইমে এক্সট্রিম পাম্পটা হতে দিবে না। এটা হবে আপনার লঙ্গার পিরিয়ড অফ টাইম, এবং পাম্পটা আস্তে আস্তে দিবে, ঠিক আছে। এটা আপনি বলতে পারেন যে ডট কম বাবলে যেরকম হয়ে গেছিল। ডট কম বাবলে আপনার খুব শর্ট পিরিয়ড অফ টাইমে খুব ভালো পাম্প দিছিল, ঠিক আছে। এবং আস্তে ধীরে মার্কেট যখন খারাপ হয়ে যায়, সেটা রিকভারি করতে করতে কিন্তু একটু টাইম লাগে। কিন্তু ওরকম ডট কম বাবলের মতো কিন্তু পাম্পটা হতে হতে আপনার সেই 2006-07 ওইদিকে চলে যায়। তো তো আমার কাছে যেটা মনে হয়, যেহেতু ক্রিপ্টোটা আপনার মেইন স্ট্রিমে যাচ্ছে, অনেক কান্ট্রি আস্তে আস্তে লিগাল টেন্ডারে নিয়ে যাবে, এবং বিটকয়েনের জন্য আলাদা একটা রিজার্ভই হয়ে যাবে সব কান্ট্রিতে, যেহেতু আমেরিকা করে ফেলতেছে। প্লাস হলো ট্রাম্প এটাতে বুলিশ। তা আপনি ধরে নিতে পারেন যে আস্তে আস্তে হয়তো আপনি এই বছরে শুনতে পাবেন যে অনেকগুলো কান্ট্রি তাদের রিজার্ভে বিটকয়েন রাখতেছে। আমি মনে হয় আমার কথাগুলো বুঝতে পারছি। আর হলো হ্যাঁ। রিজার্ভে মানে মানে যারা বুঝে না যে ভাই রিজার্ভে বিটকয়েন রাখা মানেটা কি, বিটকয়েনে রিজার্ভে বিটকয়েন রাখা মানেটা হলো আহ, মানে রিজার্ভে আপনার আমেরিকা তাদের রিজার্ভে গোল্ড রাখে, হুম ঠিক হুম। আছে।
গোল্ড রাখা মানে হলো, বুঝতে পারতেছেন যে মানে গোল্ড হলো আপনার বলতে গেলে এটা আদিম যুগ থেকে শুরু করে সৃষ্টি শুরু থেকে একদম শেষ পর্যন্ত গোল্ড হবে হলো আলটিমেট কারেন্সি। এটাকে সব যেই কান্ট্রি সবচেয়ে বেশি গোল্ড রিজার্ভ করে তাদের বলতে গেলে ইকোনমি সবসময় স্ট্রংটা থাকে। তো সেই গোল্ডের পাশাপাশি যখন বিটকয়েন রাখতেছে রিজার্ভ হিসাবে, তারপরে আপনি বুঝতে পারতেছেন যে এটা কোন দিকে যেতে পারে। আপনি কোনোভাবেই ক্রিপ্টোতে বিয়ারিশ হওয়ার কোনো চান্স নেই। আর আপনি ধরে রাখেন যে এই মার্কেট খুব দ্রুত এবং আস্তে আস্তে হয়তো আমি বলতে পারি যে হয়তো মার্চ মাস না হলেও আপনি এপ্রিল মাস হতে পারে, কিন্তু মার্কেট উঠবে। এটা হলো সহজ সামারে উঠে আর সত্য কি কথা। বেটার, সামারে জি। আর কি মার্কেট সাধারণত উঠে আর কি। হ্যাঁ আর আপনি ওই যে হ্যাঁ জি বলেন। না, আপনি বলেন। আমি আমি সেটা বলতেছি, আপনি দেখেন যে 2021 সালে আহ, এপ্রিলে মার্কেট ডাম খায় এবং মের মনে হয় 21 কি 22 তারিখের দিকে মার্কেট খুবই বুম করা শুরু করে। আপনি 2021 সালের কথা বাদ দেন, 2000 সরি 2017 সালের ব্যাপারটা চিন্তা করে দেখেন, খুব স্লোলি স্লোলি মার্কেট কিন্তু উঠতেছিল এবং আপনার Q3-তে অথবা Q4 এর দিকে মার্কেট খুবই ভালো বুম করে। তো এরকম একটা সিনারিও হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কিন্তু আমার কাছে মনে হয় যে ক্রিপ্টোকে স্ক্যাম অথবা বিয়ারিশ ভাবার কোনো কারণ নাই। আপনি যতদিন না পর্যন্ত আমার কাছে মনে হয় যে ইথেরিয়ামকে আপনি অল টাইম হাই না দেখছেন, ঠিক আছে, অ্যাটলিস্ট হুম হুম। তার আগ পর্যন্ত আপনি অ্যাটলিস্ট মার্কেট ছেড়েন না। এটা হলো আমার কথা। অবশ্যই। অ্যাটলিস্ট আমি ছাড়বো না, আমি ছাড়বো না। আমার কাছে মনে হয় সিবি ভাইও ছাড়বেন না। ইথারিয়ামের মার্কেট প্রেডিকশন, প্রাইস প্রেডিকশন দেখতেছিলাম, 14,000 হচ্ছে হাইয়েস্ট আর 10,000 হচ্ছে লোয়েস্ট। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি 10,000 হিট না করা পর্যন্ত আসলে লেগে থাকা উচিত অ্যাটলিস্ট। এক্স্যাক্টলি। আবার আবার রিসেন্টলি কিন্তু একটা কথা উঠতেছে যে ইথেরিয়াম সে আগের ইথেরিয়াম নাই, ইথেরিয়াম তাদের যে পজিশন আছে সেটা ড্রপ করবে, তাদের গ্যাস ফি দেখেন এক 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 গিউয়ের নিচে চলে যাচ্ছে, ইথেরিয়াম কেউ ইউজ করতেছে না। মানে বহুত কথা কিন্তু এখন মার্কেটে উঠতেছে যে ভাই দেখেন গ্যাস ফি তো একদম লেয়ার 2 এর মতো হয়ে গেল, সোলানার মতো হয়ে গেল গ্যাস ফি। তো ইথেরিয়াম মনে হয় আগের ইথেরিয়াম নাই। কিন্তু এটা আসলে খুব একটা ভুল ধারণা। ইথেরিয়ামকে টক্কর দেওয়ার মতো আহ, এখনো পর্যন্ত কোনো চেইন আবিষ্কৃত হয়নি এবং হওয়ার চান্স খুবই কম। হ্যাঁ, এগ্রিড। আচ্ছা, মানি প্রিন্টিং সম্পর্কে আপনি কি মানি প্রিন্টিং এর খোঁজ রাখেন, মানে যদি স্কেজুল মানি গুলা? প্রিন্টিং মানি প্রিন্টিংটা তো আহ, আমি এখন আপাতত এই 1-1.5 মাস খোঁজ রাখিনি, কিন্তু বর্তমানে যে আপনার এই ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ নিয়ে যে ইস্যুটা তুললো, তো এতে আমার কাছে মনে হয় যে মানে ভালো হতে পারে যদি মানি প্রিন্ট হয়। কারণ যত বেশি মানি প্রিন্ট হবে তত বেশি টাকা আপনার মার্কেটে ঢুকবে, ঠিক আছে। আর হ্যাঁ মানি প্রিন্টিংটা এই তো মেইন আসলে টাকা সাপ্লাই। কারণ টাকাগুলো যাই হলো যখন আপনার রিজার্ভ ইয়া থেকে ফেডারেল রিজার্ভ থেকে যখন মানিগুলো প্রিন্ট হয়, সেটা কিন্তু আগে হোয়েলদের কাছেই যায়, ঠিক আছে। হ্যাঁ। ব্যাংক কিন্তু আগে হোয়েলদেরকেই দেয়। তো হোয়েলরা তখন সেটাকে ইউটিলাইজ করে। তো যদি দেখে যে ক্রিপ্টো অথবা আপনার ব্লক চেনে ইনভেস্ট করলে তাদের লাভটা বেশি হবে, তখন সেখানেই করে। অথবা তারা স্টক মার্কেটে করে, S&P 500-এ করে। অথবা তারা যদি চিন্তা করেন গোল্ড, তাহলে গোল্ডেও করতে পারে। আহ, এটা তারা ভালো বোঝে। আপনি দেখবেন যে লাস্ট বুল মার্কেটটা কিন্তু ওই যে যখন আপনার উম, জো বাইডেন মানি প্রিন্ট করা শুরু করলো, ইতিহাসের সবচেয়ে বেশি কিন্তু মানি প্রিন্ট করছিল ওই সময় আপনার 2000 কোভিডের জন্য। তো মানি প্রিন্ট সবসময় পজিটিভ, যদিও এটা ইনফ্লেশনের একটা ইস্যু হয়ে দাঁড়ায়, কিন্তু ইউএস ডলার এমন একটা পাওয়ারফুল যে এটা খুব একটা সমস্যা করে না। হুম। যারা আর কি জানেন না তাদের জন্য, মানি প্রিন্ট যেটা করে ইউএস এর ফেডারেল রিজার্ভ ব্যাংক করে। এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক এরা আসলে কোনো সরকারি প্রতিষ্ঠান না, এরা কাইন্ড অফ প্রাইভেট প্রতিষ্ঠান। এরা হচ্ছে ইউএস ডলার ছাপায় ইউএস গভর্নমেন্টের অনুমতি নিয়ে, এবং খুব কমপ্লিকেটেড ভাবে জিনিসটা করা। এবং তাদের যখন প্রফিটের শর্ট পড়ে তখন তারা মানি প্রিন্ট করে। এবং মানি প্রিন্ট করার কারণে বাজারে থাকা যে ইউএস ডলার সেটার মান কমে যায়। অর্থাৎ আপনার হাতে থাকা থাকা $1 দাম আজকের চাইতে কালকে কম।
এবং পৃথিবীর সব দেশ হচ্ছে ইউএস ডলার রিজার্ভ রাখে, এবং প্রতি যে ইউএস ডলার যেটা রিজার্ভ রাখে সেটার ভ্যালু প্রতিদিন কমতে থাকে। চায়না সম্ভবত একমাত্র ব্যতিক্রম যারা হচ্ছে ইউএস ডলারের এই যে রিজার্ভ, যে ডেট বা ঋণটা তারা কিনে রাখে, অর্থাৎ ঋণ বা লোনটাকে কিনে রাখা যায়। কাইন্ড অফ হচ্ছে এটা বলে, আমি নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। লোনটা কিনে রাখে, অর্থাৎ ইউএস গভর্নমেন্ট চায়নার কাছে এক ধরনের এক ভাবে বাধ্যগত, কারণ তারা চায়নার কাছে তাদের লোনগুলো বিক্রি করে দিছে। খুব কমপ্লিকেটেড জিনিসটা, যারা ইকোনমিক্স পড়েন তারা হয়তো বেটার এক্সপ্লেন করতে পারবেন। সো ইউএস ডলার, ইউএস কে বাঁচতে হলে তাকে অবশ্যই মানি প্রিন্ট করতে হবে, এবং তাদের মানি প্রিন্ট করলে আলটিমেটলি চায়নার লাভ হবে। যখন ট্রাম্প যখন এই ট্যারিফ বলে বা এই যে চায়নাকে হুমকি দেয়, আমার কাছে মনে হয় এই হুমকিগুলো ফাঁকা, কারণ ইউএস ডে বাই ডে চায়নার কাছে ইকোনমিক্যালি আটকায় যাচ্ছে। সো জাস্ট এটা ডিফারেন্ট কনটেক্সট, যারা ইন্টারেস্টেড তারা ফার্দার স্টাডি করতে পারেন। ইটস রিয়েলি রিয়েলি ইন্টারেস্টিং থিং দ্যাট কিভাবে আসে ইউএস ডলার সারা বিশ্বকে কন্ট্রোল করে, কিন্তু ইউএস ডলারের ভ্যালু কমতেছে, একই সঙ্গে ইউএস এর ভ্যালু কমতেছে, একই সঙ্গে চায়নার ভ্যালু বাড়তেছে, এবং এই কারণেই বিটকয়েন বাড়তেছে, বাড়বে আসলে। ঠিক আছে। হ্যাঁ, এটা আরেকটা রিজন আছে, হলো সেটা হলো যে যখন দেখলো যে একটা দেশের প্রেসিডেন্ট, ফর এক্সাম্পল আমাদের যে চিফ অ্যাডভাইজার আছে ডক্টর ইউনুস, উনি যদি এসে বলে যে আমি বিটকয়েন কিনতেছি, অথবা বিটকয়েন আমার পছন্দ, বিটকয়েন আমার ভাল লাগে, তাহলে আপনার কি মনে হয় না বাংলাদেশে যারা কোটিপতি আছে, শিল্পপতি আছে, তারা সবার আগে ঝাঁপায়া পড়বে? এটা কিন্তু খুবই সিম্পল একটা লজিক, ঠিক আছে? তারা কিন্তু প্রকাশ্যে ঝাঁপায়া পড়বে। বড় বড় অ্যাসেট ম্যানেজমেন্ট যারা আছে বাংলাদেশে, তারাই কিন্তু সবার আগে ঝাঁপায়া পড়বে কেনার জন্য, ঠিক আছে? এবং কিনতে কিনতে, ধরেন ফর এক্সাম্পল 10 জন বাংলাদেশে হাজার কোটিপতি আছে, হাজার কোটিপতি, ঠিক আছে, মানে তাদের কাছে 1,000 কোটি টাকা আছে। তো যখন একজন দুইজন কিনছে, তো কেনার পর কিন্তু দেখা গেলো যে দামটা খুবই বাড়লো, $1 লাখ, $1.5 লাখ চলে গেল। বাকি 8 জন কিন্তু কিনতে পারে না, তা তারা কি কি করবে? তারা অবশ্যই ওয়েট করবে, মার্কেট ডাম্প হোক, কোনোভাবে চেষ্টা করবে। তারা যেভাবে হোক চিন্তা করবে যে মার্কেটটা কিভাবে ডাম্প করা যায়, ঠিক আছে? সেটা অল কয়েন দিয়ে হোক, কোন একটা কাহিনী দিয়ে হোক, কোন একটা ইনসিডেন্ট দিয়ে হোক, মার্কেটটা ডাম্প করাবে। কারণ কি, তারাও ইনভেস্ট করতে চায় ওই জায়গাটায়। তো মার্কেটে আলটিমেটলি দাম হয়, এবং বড় বড় হোয়েলরা কিনতে থাকে। এবং যারা ডিসবিলিভার আছে, ধরেন ফর এক্সাম্পল কেউ 30,000 ডলার অথবা $40,000 কিনছিল, তারা চিন্তা করতেছে ভাই মার্কেট তো শেষ, আমরা জাস্ট সেল অফ করা শুরু করে দিই, এটা তো 90,000 নিচে নেমে গেছে, ওকে ভাই আরো সেল করে দাও, অলস তো আরো সেল করে দাও। তো তখন আসলে সুযোগটা হলো হোয়েলটা কেনা শুরু করে। এটা হলো মার্কেটের স্ট্র্যাটেজি। মানে হোয়েলদের স্ট্র্যাটেজিটা এরকমই থাকে। আহ, আশা করি বুঝতে পারতেছেন। হ্যাঁ, আহ, এই তো, আমি মনে হয় একটা, বুঝতে পারছি। আমি আমি জানি না, আমি আপনার মতো সুন্দর করে কথা বলতে পারি না। না না, আপনি অনেক সুন্দর করে কথা বলেন। একটা অফ টপিক, সেমি অফ টপিক প্রশ্ন আপনার জন্য। জি বলেন। সাতোশি নাকামোতো তার লাস্ট পোস্ট ছিল বিটকয়েন টক মনে হয় গ্রুপে আর ওয়েবসাইটে, রাইট? ঠিক আছে, 2010 সালে ওয়েবসাইটের, ফোরামে। হ্যাঁ ফোরামে, হ্যাঁ 2010 সালে ছিল। সে সময় তো টেকনোলজি অনেক বেশি আগানো ছিল না, রাইট? সো হ্যাঁ, সেই সময় এক্স্যাক্টলি। সাতোশি নাকামোতো কিভাবে তার আইপি হাইড করলো? এই প্রশ্নটা কি কখনো আসছে আপনার মাথায়? না, আইপি হাইড করেছে? কারণ সে তো ডেফিনেটলি একটা ওয়েবসাইটে সে লিখছে, রাইট? সে সেই হ্যাঁ, ওয়েবসাইটে লিখতে গেলে সেই ওয়েবসাইট তার আইপি অ্যাড্রেস ট্র্যাক করেছে, রাইট? হ্যাঁ, এটা আমি যতটুকু জানি যে ট্র্যাক করা হয়েছিল, কিন্তু পরবর্তী সময় আইডেন্টিফাই করতে পারে নাই এতে আছে। হুম। কিন্তু আহ সাতোশি নাকামোটোর লোকেশনটা হয়তো এক্স্যাক্টলি তারা ক্যাচ করতে পারে নাই। কেন তো পারেনি সেটাই আম- কোশ্চেন, কারণ সে সময় টেকনোলজি তো অনেক দুর্বল ছিল। হ্যাঁ, আপনার কি দুর্বল মনে ছিল। হয় না এটা ইচ্ছা করে, ইচ্ছা করে উম, মানে ইচ্ছা করে এটা খুব মানে লুকায় রাখা? হ্যাঁ, সেটাও হতে পারে, পসিবল হতে পারে। জাস্ট ফুড ফর থট, আমি কেন বলেছি সেটা হ্যাঁ, আপাতত হ্যাঁ, হ্যাঁ, বলতেছি না, হতে বাট পারে, এটা হতে আপনার পারে। ফুড ফর এবং থট। এবং এটা, হ্যাঁ, এটা আমার কাছেও, আমি যখন আপনার 2022 সালে খুব বেশি ভাবতাম, তখন আমার কাছে মনে হতো। আর তখন কিন্তু আপনার অনেক রাইটার, মানে টুইটারে অনেক কিছু লেখালেখি করতো আউটসাইড অফ দ্য ক্রিপ্টো, ঠিক আছে? তো
সবকিছু মিলে ঝিলে মনে হয়েছিল যে আপনার এলন মাস্ক এটার সাথে খুব ভালোভাবে জড়িত থাকার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তো হু নোস যে যদি এরকম ভাবে চলে আসে সবার সামনে যে না, আমি সাতোশি নাকামোতো। এখন সেটাই এটা বললাম আসলে যে মিস্টিরিয়াস না, এটা মিস্টিরিয়াসটা আমার ধারণা অনেক ইচ্ছা করে রাখা আছে, প্ল্যান্ট, এই তো। প্ল্যান্ড। কারণ এই সময়ের আইপি অ্যাড্রেস ট্র্যাক করা এখনকার টেকনোলজিতে খুব বেশি অসম্ভব না। এটা ডিফারেন্ট কনটেক্সট, বাট আপনাকে বা যারা শুনতেছেন তাদের ফুড আইপি ফর। অ্যাড্রেস ধরেন ফর এক্সাম্পল, আইপি অ্যাড্রেসে যদি উনি লোকেশন চেঞ্জ করে ফেলে, তাহলে তো আর ধরেন ফর এক্সাম্পল ডিভাইস লোকেশন সবকিছু চেঞ্জ করে ফেললো, তাহলে তো আপনি বুঝতে পারবেন না। কিন্তু একটা আইপি, এটা বাংলাদেশের মতন না, একটা এখানে আইপি তো ধরেন ডেডিকেটেড, সেই সময় ভিপিএনও ছিল হ্যাঁ। না। আমি বর্তমানে এখানে যে আচ্ছা আইপিটা আচ্ছা। ইউজ করি, সেটা যে কেউ আসলে হ্যাঁ ট্র্যাক করতে পারবে যে কার আন্ডারে রেজিস্ট্রেশন করা, ইজন্ট ইট? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। আমি যদি লোকেশন চেঞ্জ করি, ডাজন্ট ম্যাটার, রাইট? হুম, অবশ্যই। জাস্ট ফুড ফর বুঝতে থট। পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু টপিক চেঞ্জ করতে চাই, কারণ অনেকেই মানে অনেকের ইন্টারেস্টের জায়গা হচ্ছে ডিজাইন। বা টপিক যখন কথা বলে যখন ব্যাক করবো ডার্ক ডিজাইন ভাই, সেখানে আপনার জন্য একটা কোশ্চেন আছে অলরেডি, আপনি থিঙ্ক করতে পারেন জবাব দেওয়ার আগে। যে আপনি যখন লাস্ট টাইম যে লিস্ট দিয়েছিলেন একটা টোকেনের, হুম। সেই লিস্টের ব্যাপারে আপনি কোনো আপডেট আনতে চান কিনা? সো আমি কথা ডিজাইন নিয়ে কথা বলে তারপরে আপনার কাছে আবার ফিরবো, যদি আপনার সমস্যা না থাকে। ওকে ওকে, হুম, বলুন, ঠিক সমস্যা আছে, নেই। আপনাকে ওকে। কিছু সময় দিলাম চিন্তা করার আর কি। আচ্ছা, সো ডিজাইন নিয়ে প্রশ্ন সবার, কারণ ডিজাইন যখন পোস্ট গুলো দেই যে মাল্টিপল টাইমস হয়, তো লোক তো আসলে জাগে, বোঝাই যায় যে এত গুণ হয়, 10% 20%-এর প্রফিটের তুলনায় যখন মাল্টিপল টাইমস হয়, সো কিভাবে করে। সো ডিজাইনের আমি হচ্ছে গত অগস্ট থেকে মূলত ফুল মানে ডিজাইনে বেশি ফোকাসড, অল্টস কয়েনের খুব বেশি ফোকাসড না। এখানে আমি খুবই ট্রান্সপারেন্ট থাকতে পছন্দ করি। সো আমার যে অল্ট কয়েনের যে পিক গুলো আছে, কোথাও আমি একবারে লিস্ট করে দেইনি, কখনোই দিব না, এটা প্ল্যান। বাট বিভিন্ন সময় একটা দুটা করে আমি টোকেন দিয়ে গেছি, গত 2-3 বছর যারা আমাকে ফলো করছেন দেখছেন, সেগুলোই আছে। আমি নতুন কোনো অল্ট মানে ফর লং টার্ম খুব বেশি যুক্ত করি নাই রিসেন্টলি, দু একটা পোস্টে যদি বলে থাকি এর বাইরে। বাট আমি মূলত আছি ডিজাইনে। দ্য রিজন আমি ডিজাইনে আছি, কারণ আমি হচ্ছে আপডেটেড থাকতে পছন্দ করি টুইটারে, এবং ডিজাইন খুব শর্ট টাইমে আসলে বেটার রেজ করা যায়। আমার নিজের যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলে আসলে আমার সময় একটু কম, বুঝতেই পারতেছেন। আমি যে কারণ লাইভ স্ট্রিম অনেক কম করি, সো যে ক্ষেত্রে আমি ডিজাইনটা করি, আমার কিছু আলফা গ্রুপ আছে, পেইড এবং নন পেইড। তো সেখানে আমি দেখি যে কারা বেশি রেসপন্স করে, এবং যারা যে রেসপন্স করে সেই রেসপন্স গুলোতে তাদের রিটার্ন কেমন। তো ধরেন একজন ইউজার নেম এবিসি, এবিসি মাল্টিপল কিছু কয়েনের নাম দিল সেই গ্রুপে, সেই গ্রুপে মাল্টিপল নাম দিল যেগুলো ভালো। আমি তখন সেগুলো দেখি কেন সে ভালো বললো, এবং সেগুলোর তাদের আউটপুট বা প্রফিট রিটার্ন দেখি। এবং আমি সবসময় বলি, আমি কখনোই কপি ওয়ালেট কপি ট্রেড করি না, আমি কখনোই ইনফ্লুয়েন্সার কপি ট্রেড করি না, আমি কখনোই অন্য কোনো পরামর্শের টোকেন কিনি না। বাট এই যে যখন এই যে গ্রুপগুলোতে আমি আছি, এখানে প্রচুর সিগন্যাল আসে, আমি একটা সিগন্যালও কখনো জাস্ট ব্লাইন্ডলি ফলো করি না, বা কখনো আসলে সিগন্যাল ফলো করি না। যে আমি ওই কন্ট্রাক্ট গুলোর অ্যাড্রেস গুলো নিয়ে আমি আসলে দেখি যে ন্যারেটিভটা কি, অর্থাৎ কি ব্যাপারে ডিজাইন আসতেছে, এবং তার বেসিসে আমার এই গ্রুপের বাইরে এবং টুইটারে কারা কারা এই পার্টিকুলার টোকেন গুলো নিয়ে কথা বলতেছে। So আমার তাদের একটা লিস্ট আছে, এই লিস্ট করতে আমার থাউজেন্ডস অফ আওয়ার্স ব্যয় হয়েছে। সো এই লিস্টটা আসলে শেয়ারেবল না, আনফরচুনেটলি। ঠিক আছে। সো ওই লিস্টে থেকে যাদেরকে আমার হাইলি প্রফিটেবল, হাইলি বেটার রিটার্ন দেওয়ার লোক মনে হচ্ছে, তাদেরগুলো আমি নোটিফিকেশনে বা একটা ছোট লিস্টে রাখছি, এবং তারা কোনো কিছু পোস্ট দিলে আমি সেইটা খুঁজি আর কি। এবং যেহেতু এটা সবসময় খুবই রিয়েল টাইম থাকতে, আমি যদি দেরি করে ফেলি তাহলে সেটাই আর চাই না। ঠিক আছে। নাও, ডিজাইন কিভাবে অ্যানালাইসিস করে এর উপরে আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট আছে, একটা ভিডিও আছে, কি কি জিনিস দেখতে হয়। ঠিক আছে। সো সেই সময় যে পোস্টটা করা ছিল সেখানে বেসিক দেয়া ছিল, এখন সেই জিনিসগুলো সফটওয়্যার দিয়ে করা যায়। And আপনি যদি ডিজাইন করতে চান সোলানা চেইনে,
আর বেস চেইনে দুইটা একই রকম ডিজাইন না। তো যদি সোলানা চেইনে করতে চান, তাহলে স্টেপ নাম্বার ওয়ান, আপনি বুলেক্স বা এক্সিওম ডট ট্রেড আর জিএমজিএন যেটাই ইউজ করেন না কেন, সেখানে আপনি ওই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা পেস্ট করবেন ওই ওই প্ল্যাটফর্মে। ওই প্ল্যাটফর্মে পেস্ট করলে আপনি কিছু ইন্ডিকেটর পাবেন। ইন্ডিকেটর মানে কিছু ইনফরমেশন পাবেন যে পার্টিকুলার ওই কন্ট্রাক্ট অ্যাড্রেসে টুইটার, টেলিগ্রাম, ডিসকর্ড এবং কে কত পার্সেন্ট টোকেন হোল্ড করতেছে, তার একটা ইনফরমেশন থাকে। ঠিক আছে? সো আপনি অবশ্যই তাদের যে সোশ্যাল চ্যানেল, টেলিগ্রাম, টুইটার, এগুলোতে যাবেন, গেলে দেখতে পাবেন তারা কি ধরনের পোস্ট করে, তাদের এঙ্গেজমেন্ট কেমন। নাও, আপনি আগে যাদেরকে শর্ট লিস্ট করছেন, যারা বেটার রিটার্ন দেয় সব ইউজার, তাদের যদি যদি দেখেন তারা সেই পার্টিকুলার টোকেনে বা তাদের ওই টুইটারে যদি তাদের লাইক থাকে সেই লোকগুলার বেশি, ঠিক আছে, তাহলে ভাববেন যে এই ডিজাইনার গুলো বেশি ইন্টারেস্টেড, তারা ফিল করতেছে এই টোকেনটার আপ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এটা চেক নাম্বার ওয়ান। চেক নাম্বার টু হচ্ছে, যখন কোনো নিউ কয়েনে আসে তাদের হোল্ডার সংখ্যা ডিস্ট্রিবিউশন কেমন। যাদের হায়ার, যাদের মানে অল্প কিছু লোকের কাছে যখন খুব বেশি পার্সেন্টেজ টোকেন থাকে, সেটাতে না ঢোকা ভালো, কারণ তার মানে এটা হোয়েল অ্যাক্টিভিটি আছে। ঠিক আছে? এটা চেক করা যায়, বুলেক্স, জিএমইএন দেখা যায়, জিএমজিএন দেখা যায়। বেশ কিছু বট আছে, বিভিন্ন সময় দেওয়া হয়েছে এই এই চ্যানেলে। ঠিক আছে? দেখা যায় রিক বট বা জিএমজিএন বট বা ফেন্স বট, এদের তিনজনকে মিলায়া একটা পার্টিকুলার টেলিগ্রাম গ্রুপ করতে বলছিলাম একটা পোস্টে। তো সেই গ্রুপে শুধু আপনি এবং তিনটা বট থাকবে, এবং এই তিনটা বটের ওই গ্রুপে আপনি যখন কন্ট্রাক্ট অ্যাড্রেস পেস্ট করবেন, তিনটা বট তিন রকম ভাবে সেই কন্ট্রাক্ট অ্যাড্রেস সম্পর্কে একটা অ্যানালাইসিস দেবে। এবং অ্যানালাইসিস যখন দেখবেন তিনটা বটই আপনাকে সাজেস্ট করতেছে সেটা কেনা যাবে, তাহলে আপনি সেটা কিনতে পারেন বেসড অন তাদের টুইটার এবং টেলিগ্রাম অ্যাক্টিভিটি। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে, আপনি যদি পাম ফান্ড ডটে কিনেন, পাম ফান্ড ডটের ক্ষেত্রেও আপনি পাম ডট ফানে কমেন্ট গুলো দেখতে পারেন, এবং পাম ডট ফানের ওই একই জিনিস আপনি বুলেক্সে দেখতে পারেন। ঠিক আছে? বাট লং স্টোরি শর্ট, আপনাকে প্রচুর টেলিগ্রাম গ্রুপ, টুইটার প্রোফাইল খুঁজতে হবে যাদের পাস্ট সাকসেস রেট বেটার, এবং সেগুলো থেকে আপনার বুঝতে হবে মার্কেট কোন দিকে যাচ্ছে, সেখান থেকে পিক আপ করতে হবে। ঠিক আছে? এই ডিজাইন বিষয়ে কারো কোনো স্পেসিফিক প্রশ্ন আছে কিনা এতটুকু বলার পরে? কোনো নির্দিষ্ট কোনো প্রশ্ন আছে কিনা, কারণ অনেক কিছু বললাম। আমার ডিজে না অন্য ব্যাপারে আছে, ওইটা কি বলবো? জি বলেন। ওই একটা কয়েন যখন ডাউন যায় তখন জি। তো অনেকগুলা বাই হয়, মানে বাই অর্ডার গুলা ফিল আপ হয়, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। ডাউন গেলে আপনার মার্কেট ক্যাপটাও কেন কমে যায়, এখন তখন তো বাড়ার কথা। মার্কেট ক্যাপটা তো সেল হইলে কমে, মার্কেট ক্যাপটা কিভাবে কমে মানে কমে তো এভাবে বুঝতে পারছি, মানে প্রাইসটা ইকুয়াল করলে দেখা যাবো, মানে প্রাইস কম আসবো, মার্কেট ক্যাপটা কম আসবো। তো কিন্তু মার্কেট ক্যাপটা কিভাবে কমে এটা বুঝি না আর কি। একটা কয়েন ডাউন গেলে বিটিসি ধরেন এই ডাউন গেল, কিন্তু মার্কেট ক্যাপটাও কিছু কমে গেল, এটা কিভাবে হয়? আচ্ছা, তো বিটিসির ক্ষেত্রে জিনিসটা একটু আলাদা। যদি আপনি ডেক্সের ক্ষেত্রে বলেন, যে ডেক্সের যে কয়েনগুলো লিস্ট হয় সেগুলো একটা লিকুইডিটি থাকে। আপনি কি লিকুইডিটি সম্পর্কে ঠিক ভালো আইডিয়া রাখেন? লিকুইডিটি। হ্যাঁ, আমি ডিক্সে ট্রেড করি নাই, আমি এক্সচেঞ্জে ট্রেড করি। আচ্ছা, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল এক্সচেঞ্জ, আসলে এক্সচেঞ্জে, আচ্ছা কারটা থেকে নয়েজ আসছে। ভাই মিউট করেন আপনারা কাইন্ডলি। আচ্ছা। করে সো দিছে। আচ্ছা, সো এক্সচেঞ্জে যারা ট্রেড করেন, একটা জিনিস মাথায় রাখতে হবে, এক্সচেঞ্জে আপনারা যেগুলো ট্রেড করছেন সেগুলো আসলে বাস্তবে সম্ভবত তার অস্তিত্ব নাই যদি আপনি ভালো এক্সচেঞ্জ না করেন। তারা একটা লামসাম একটা সংখ্যা দেখায়। এটা নিয়ে একটা পোস্ট আছে, কারণ আমি দিছিলাম বহু আগে, সেটা হচ্ছে বিটকয়েনের টোটাল সংখ্যা হচ্ছে 21 মিলিয়ন, কিন্তু পৃথিবীর সব এক্সচেঞ্জে যে পরিমাণ বিটকয়েন কেনা বেচা হয় সেগুলো যোগ করলে 42 মিলিয়ন বিটকয়েন হয়। তো বাকি 21 মিলিয়ন কই থেকে আসলো?
এটা হচ্ছে ভুয়া বিটকয়েন। তো এক্সচেঞ্জে আপনারা যে লেনদেনগুলো করেন সেগুলো হচ্ছে ভুয়া কয়েন। ভুয়া কয়েন এই সেন্সে যে আপনার ব্লক চেনের সাথে ডিরেক্ট কানেকশন না থাকলে সেটা আসলে কোনো ক্রিপ্টো না। এক্সচেঞ্জ যেটা করে, আপনারা যখন কোনো বাই বা সেল অর্ডার দেন তাদের নিজস্ব লেজারে সেটাকে তারা লিপিবদ্ধ করে এবং একটা নির্দিষ্ট সময় পর পর তারা ব্লক চেইনে কানেক্ট করে, এবং তারা সেটা কিভাবে কানেক্ট করে সেটা তারা ছাড়া কেউ জানে না। তো এক্সচেঞ্জের প্রাইসটা হচ্ছে ম্যানিপুলেট করে এক্সচেঞ্জ নিজেরা নিজেরা। বাট যেটা যখন ডেক্সের সাথে যখন কানেক্টেড, ডেক্সের অটোমেটেড মার্কেট মেকার থাকে, লিকুইডিটি থাকে। সো এটাকে এইভাবে যেভাবে সেট করা, যখন কোনো সেল অর্ডার আসে তখন দাম কমে যায়, এবং দাম কমে গেলে টোটাল সার্কুলেশন যে মার্কেটে থাকে তার সঙ্গে পার কয়েনের দামটা গুণ করে যেটা হয় সেটা হচ্ছে মার্কেট ক্যাপ। তো আপনি যে বলতেছেন যে সেল অর্ডার দেওয়ার পরে যখন আবার বাই অর্ডার মানে দাম ডাম্প করার পরে যখন আবার বাই অর্ডার শুরু হয় তখন দাম কেন বাড়ে না? এর কারণ হচ্ছে সেল অর্ডারটা অনেক বেশি হাই ছিল এবং বাই অর্ডারটা ছোট ছোট ছিল। বাই অর্ডার যখন সেল অর্ডারের চেয়ে বড় বা সমান বা বড় হবে তখনই আসলে মার্কেট ক্যাপটা স্লোলি আসবে, এবং লিকুইডিটিটা এভাবে কাজ করে। বাট লিকুইডিটির বেসিকটা এরকম, ঠিক আছে? সো আপনার সেল অর্ডারটা টু হাই বাই অর্ডারের চাইতে, এই জন্য মার্কেট ক্যাপ সেইভাবে বাড়ে না। আমি বলছি আর এটাই আর কি, ওই একটা কয়েন ডাউন গেলে ওইটার মার্কেট রেট কমা যায় কেন? তো ওই সময় তো কেউ সেল করে না, ওই সময় তো আরো সেল অর্ডার গুলো করার খালি কারণেই ওয়ে বাড়তে থাকে। সেল করার কারণেই ডাউন যায় ভাই। কেউ কেউ একজন সেল করছে, আপনি যেটাই বললাম এক্সচেঞ্জে আপনি সেটা দেখতে পাবেন না। এক্সচেঞ্জে আপনি সেল অর্ডার, এক্সচেঞ্জে বাই অর্ডার সেল অর্ডার রিয়েল টাইম আপনার ব্লক চেনের সাথে কানেক্ট হয় না। সেই কারণে আপনার হয়তো আপনার ব্লক চেইনে ডেক্সে কেউ একজন বিগ সেল অর্ডার দেওয়ার কারণেই ডাম্পটা হয়েছে, এক্সচেঞ্জে না। ঠিক আছে? ভাই আমার একটা আপনি কোশ্চেন আছে। জি বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে যে মিম কয়েনের ক্ষেত্রে যেটা হচ্ছে পাম্প ফানে সর্বপ্রথম আসে, জি পাম্প ফানে আসার পরে যখন একটা মানে ওই যে 69 কে নাকি 70 কে যখন মার্কেট ক্যাপ হয় তারপরে তো রেডিয়ামে যায়। জি রেডিয়ামে যাওয়ার পর অনেক কয়েন দেখা যাচ্ছে যে আপনার এক্সচেঞ্জার পর্যন্ত যাচ্ছে এবং লিস্ট হচ্ছে। জি তো এই কয়েনগুলো আর্লিতে ধরার মতো উপায় বা ইনসাইডার নিউজ গুলো মানে অ্যানালাইসিস করার মতো কোন সাইট আছে বা এর ব্যাপারে একটু ধারণা দিতে দেখি। ইনসাইডার নিউজ গুলো আসলে অ্যানালাইসিস করার কোনো পাবলিক সাইট নাই। ইনসাইডার যারা তারা ক্যাবাল, তারা গ্রুপ ফর্ম করে থাকে, ঠিক আছে? আপনার এটা হচ্ছে এগেন পরিসংখ্যানে বারের ব্যাক করে আপনার যে কয়েনটা পিছনে আসলে গুড ক্যাবাল ব্যাকআপ আছে, ঠিক আছে, বা গুড কমিউনিটি ব্যাকআপ আছে, এবং সেগুলোই লিস্ট হবে। কারণ এক্সচেঞ্জ তারা কি করতে আসছে, তারা তো আসলে দাতব্য প্রতিষ্ঠান না। তারা সেই কয়েনগুলোই লিস্ট করবে যেটার পেছনে ব্যাকআপ বেটার আছে। তো ফার্ম ডট ফানে 100টা কয়েনের ভিতরে হয়তো একটা কয়েনের ব্যাকআপ আছে। আপনাকে যদি আসলে ম্যানুয়ালি দেখতে হয় তাহলে প্রতিটা লিস্ট হওয়া কয়েনের আপনার সোশ্যাল মিডিয়াতে, টেলিগ্রামে বা টুইটারে দেখতে হবে। ম্যানুয়ালি যদি দেখতে হবে, সেখানে দেখে আপনি অ্যাডমিনদের কমেন্ট দেখে বুঝবেন যে তারা আসলে স্ক্যাম করার জন্য কমেন্ট করতেছে না তারা আসলে কমিউনিটি ফর্ম করতেছে, তাদের পেছনে কোনো বড় টুইটার ইনফ্লুয়েন্সার আছে কিনা। ঠিক আছে? এটা হচ্ছে ম্যানুয়াল ওয়ে। আর সেকেন্ড ওয়ে আমি যেটা অলরেডি বললাম যে আপনি বুলেক্স বা এক্সিওমের মতন ওখানে যে ওদের কন্ট্রাক্ট অ্যাড্রেস পেস্ট করলে আপনি দেখতে পাবেন। ঠিক আছে? হ্যালো আর ভাই, আমার একটা ইনসাইডারের জন্য, সরি, ইনসাইডারের জন্য আপনারা বিভিন্ন রকম গ্রুপ ঢুকতে পারেন। সবাই বলবে সবাই 100%, 100 গুণ প্রফিট দিচ্ছে। আপনার নিজের ব্রেইন আছে, আপনি আসলে বুঝতে পারবেন 2 দিন পরে যে কোন গ্রুপটা আসলে ভালো, কোন গ্রুপটা আসলে ভালো না। ঠিক আছে? এটা আপনাকে অবশ্যই নিজে যাচাই করতে হবে। ঠিক আছে? জি ভাই, আরেকজন, হ্যালো আমি জানি ভাই, না আপনার আমার কোশ্চেন জবাব হলো, বলেন ভাই। ভাই একটা কৌতূহল ছিল আর কি। কিছুদিন আগে আপনি একটা টোকেন ডিজেন প্লেতে দিছিলেন, বিলবোর্ড। তো ওই টোকেনটা যখন আমি নিয়ে রিসার্চ করতে গেছিলাম তখন দেখলাম যে 84% টোকেন একটা সিঙ্গেল ওয়ালেটের মধ্যে আছে। আবার ওই ওয়ালেটটা থেকে ফ্রিকোয়েন্টলি কেনা বেচা হচ্ছিল। তো আমি জি আসলে টোকেনটা কিনি নাই, তবে কিছুদিন পর মানে আপনার কলের 2 দিন পর সম্ভবত ওইটা 2x হিট করে। তো জি আপনি আসলে এই টোকেনটার ক্ষেত্রে মানে আর কি কি জিনিস দেখছেন যেটা মনে হয়েছিল যে এটা ডিজেল প্লে করার মতো একটা টোকেন? আমার মানে এটা একটু কৌতূহল ছিল ভাই। আচ্ছা, না, গুড কোশ্চেন।
আমি যদি এখন একটা টোকেন নামাইছে, আমার টোকেনটা 100 মিলিয়ন মার্কেট ক্যাপ হিট করবে না কেন বলেন? নিশ্চয়, মানে ফার্স্ট অফ অল পপুলারিটি হয়তো বা গেইন করতে একটু অসুবিধা হবে। হ্যাঁ, কারণ হচ্ছে আমি তো কাজ করি বাংলা ক্রিপ্টো জগতে, আমার তো ইন্টারন্যাশনাল তেমন কোনো ফলোয়ার নাই, রাইট? সো আপনার যে পার্টিকুলার, আমার মনে নেই এক্স্যাক্টলি কোন ওয়ালেট, এবং বিলটা অনেক পুরানো, আমার মনে নেই। আমি টিপিক্যালি যখন একটা ডিজাইন চেক করি, যেটা বলেছি যে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে আমি যখন তাদের টুইটার বা টেলিগ্রাম দেখি, সেখানে কেউ অলরেডি, যাদেরকে আমি মনে করি যারা বেটার প্রফিটেবল, তেমন কেউ আসলে ফলো করতেছে কিনা, তাদের সাথে ইন্টারাকশন আছে কিনা। এবং আপনার যদি ডলফিন নাও নামে একটা টোকেন দিছিলাম, এইটার পিছনে যে আছে, সে একসময় কসমসের ডেভেলপার ছিল, কসমস বা অ্যাটমের ডেভেলপার ছিল, ঠিক আছে? So আমি তাকে ট্রাস্ট করছি, কিছু ট্রাস্ট তো আপনাকে করতেই হবে, কিছু র্যান্ডম ট্রাস্ট। আমার ধারণা বিলবোর্ডের ক্ষেত্রে আমি একই জিনিস করছি, আমার এক্স্যাক্টলি মনে নাই। হ্যাঁ, বাট টিপিক্যালি আমি কোনো টোকেনে আন্দাজে ঝাঁপায় পড়ি না, আমার নাম ভালো লাগছে দেখে ঝাঁপায় পড়ি না। আমি টিপিক্যালি দেখি এর পেছনে কোনো অলরেডি প্রফিটেবল কেউ ফলো করতেছে কিনা, ঠিক আছে? এবং কোনো ডিজাইনই 100% তো হবে না। ডিজাইনের রুল হচ্ছে, আমি যেটা সবাই যেটা বলে যে আপনি 10টা ডিজাইনে ঢুকলে 9টা ফেল করবে, কিন্তু দশম যেটা প্রফিট দেবে সেটা আপনাকে 100 গুণ দিবে, ঠিক আছে? সো এইভাবে আসলে করি। আমি জানি না আপনার কোশ্চেনটা জবাব হয়েছে কিনা। ডার্টি ভাই, আপনি কি আছেন? আপনাকে বেশ কিছুক্ষণ দেওয়া হলো। হ্যাঁ, আমি আমি মনোযোগ সহকারে শুনতেছিলাম। আমি আসলে একটু অ্যাড করব। জিহাদি ইসলাম ভাই খুব সম্ভবত একটা কোশ্চেন করছিল যে কিভাবে আপনার সেন্ট্রাল এক্সচেঞ্জে অ্যাড হয়, মানে কোনটা পপুলার হয়ে যাচ্ছে, কোনটা টুইটারে খুব বেশি কথাবার্তা হচ্ছে, ঠিক আছে? আর হলো সেন্ট্রাল এক্সচেঞ্জে কখন আসে, ঠিক আছে? এটা নিয়ে আমি একটু জাস্ট একটা পয়েন্ট আউট করি, হয়তো কেউ জানতে পারেন, কিন্তু হয়তো আমার সাথে মিলিয়ে নেবেন। ফার্স্ট অফ অল, সিবি ভাই যেটা বললো যে পপুলারিটি একটা ম্যাটার করে। আহ, যেমন আমি আপনাকে এক্সাম্পল দিই, আমি যে রেডস্টোনে কাজ করতাম, তো উনি, যিনি আমার বস ছিলেন, তো আপনারা খুব সম্ভবত নাম শুনছেন, ফার্ট কয়েন সম্পর্কে নাম শুনছেন কেউ? ফার্ট কয়েন, জেব্রো, এগুলো নাম শুনছেন কেউ? জি। হ্যাঁ, শুনছি, বলেন। তো উনি ওই দুইটাই রান করে, ঠিক আছে? কিন্তু দেখে মনে হয় না যে ওনার মতো একজন 25-26 বছর বয়সের মানুষ, সে এই দুইটা প্রজেক্ট সে রান করে এবং সে আমাদেরকে লাইভে দেখাচ্ছে আমাদেরকে, ঠিক আছে? তো এখন মেন কথা হলো যে এই দুইটা প্রজেক্ট কেন উঠলো? ফার্ট কয়েন তো কোনো কাজ নেই, জেরেব্রো তো তাও মনে হয় একটু এআই এজেন্টের কাজ টাজ আছে, তারপরও ফার্ট কয়েনে তো কোনো কিছুই নাই, তাও 1 বিলিয়ন মার্কেট ক্যাপ কেন হলো? ওর কানেকশন, ওর যোগাযোগ, ওর ইনফ্লুয়েন্স, ওর মার্কেট যে পরিমাণ সে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে, আহ, এই কারণে উঠছে। আর আরেকটা সবচেয়ে বড় ইস্যু হলো যে আপনারা দেখবেন যে কোন কয়েনে অথবা ওখানে আপনার ভলিউমটা খুব বেশি, বাই সেল বিগ অ্যামাউন্ট হচ্ছে, ভলিউমটা বেশি, ঠিক আছে? যাদের ভলিউম বেশি তারা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে গিয়ে অ্যাপ্রোচ করে যে দেখেন আমাদের এখানে বায়ার সেলার খুব বেশি, ভলিউম খুব বেশি হচ্ছে, আমরা এখানে আপনার এখানে লিস্টিং করতে চাচ্ছি, ঠিক আছে? দেন তার একটা বিগ অ্যামাউন্ট একটা ফি দেয়। বড় বড় এক্সচেঞ্জ হলে দেখা গেলো যে কুকয়েন অথবা আপনার বাইন্যান্স হলে তো আপনার অ্যাটলিস্ট 10-20 মিলিয়ন ডলারের মতো দেওয়া লাগে। আর যেমন গেট আইও অথবা বিট গেট, এখানে দেখা গেলো যে বেশ কয়েক লাখ ডলার তাদেরকে ফি দিতে হয়। তো ফিটা কখন তারা দেয়? যখন দেখে যে ওই মিম কয়েনের মার্কেট ক্যাপটা বেশ ভালো অ্যামাউন্টে চলে গেছে, এবং সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে যদি এটা লিস্টিং করাতে পারে, তাহলে এটা একটা বুলিশ সিনারিও, কারণ অনেকে ওয়েট করে কখন লিস্টিং করাবে। এই কিছু কিছু ফ্যাক্টর গুলো দেখা হয়। আশা করি বুঝতে পারছেন আর কি। কখন আপনি বুঝবেন যে এটা হতে পারে যে এটা কোন একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে যেতে পারে, বুঝছেন? দেখবেন যে আপনার কোন মিম কয়েনটা খুব বেশি ভলিউম ক্রিয়েট করতেছে, তাদের আপ ডাউন খুব বেশি ভালো পরিমাণ এবং রেসপন্সটা খুব ভালো, তখন এটা লিস্টিং এর দিকে কাছাকাছি যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন, আর আমিও বুঝতে পারছি। আর হ্যাঁ, ওকে,
আপনার কয়েন লিস্ট নিয়ে অনেক প্রশ্ন চলে আসছে, মানে যেটা আপনাকে জন্য সময় দিলাম, সেটা আপনি কি ও আচ্ছা, আলোকপাত হ্যাঁ। করতে চান এখন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি সেটা নিয়ে আমি আলোকপাত করব অবশ্যই, যেহেতু আমি একটা লিস্ট দিয়েছি এখানে। আসলে আহ, আমি বলতে গেলে এখানে যতগুলো লিস্ট দিয়েছি, যতটা টোকেনের নাম দিয়েছি, অলমোস্ট বলতে গেলে 85% স্টিল আমি হোল্ড করি। ঠিক আছে, 85%। কিছু কিছু আমি বাদ দিয়েছি। আর হলো আমি আপনাদেরকে আগেও বলছি, এখনো আমি বলি, আমি আহ, বেশিরভাগ আমার পোর্টফোলিও বলতে গেলে 90 থেকে 95% বলতে পারেন আমি, মানে ফান্ডামেন্টাল হোক, ইভেন লো ক্যাপ হলেও আমি ফান্ডামেন্টালটা দেখি। ঠিক আছে, ইউটিলিটি বেসড যা আসলে কাজ আছে এবং আমি ট্রাস্ট করতে পারি যে না, এই এটা আলটিমেটলি এটা আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার খুব সম্ভাবনা খুব বেশি, সেগুলো আমি মানে সবসময় দেখা গেল যে বাই সেলের উপর থাকি। যদি দেখি যে আমার টার্গেটের, ফর এক্সাম্পল আমি নিয়ারে প্ল্যান করছিলাম যে এটা আমি $5 থেকে $6 পর্যন্ত এটা আমি রাখবো প্রাইসটা, এটা যখন $8 অথবা 60 কাছাকাছি গেছিল তখন আমি সেল দেওয়া শুরু করছিলাম। এখন আবার যখন কমছে তখন আমি আবার কেনা ট্রাই করছি। আমার গেম প্ল্যানটা এরকম থাকে। আর এখানে আপনি যদি বলেন এডিশন আছে কিনা অথবা এখান থেকে বাদ দিছেন কিনা, হ্যাঁ, আমি সবসময় পোর্টফোলিও নজরে রাখি, কখন কোনটা সেল করে দিতে হবে যদি মনে হয় যে না আমি পটেনশিয়াল খুঁজে পাচ্ছি না। আর আমার কাছে যদি মনে হয় যে সেম পটেনশিয়াল, সেম মার্কেট ক্যাপ, তাহলে আমি ডিসাইড করি যে কোনটাতে আসলে ভালো কিছু করতে পারে, কোনটাতে হাইপ এখনো আছে অথবা কোনটা হাইপ চলে গেছে। এই জিনিসগুলো, প্যারামিটার গুলো আমি দেখে দেন সুইচ করে ফেলি। ফর এক্সাম্পল এরকম যদি হয় যে মানে টিয়া আর নিয়ার, এই দুইটাই আমি দিয়েছিলাম, তো আমার কাছে মনে হয়েছে যে নিয়ারের প্রাইসটা খুবই কমে গেছে, টিয়ার প্রাইসও কমছে, কিন্তু মার্কেট ক্যাপ হিসাবে খুব বেশি ডিফারেন্স নাই। যেহেতু আমি নিয়ারটা একটু বেশি পছন্দ করতেছি, কারণ এর টেকনোলজি বলেন, এআই ফোকাস বলেন, সবকিছু দিক দিয়ে কিন্তু আমি, এটা আমরা ভালো লাগে, সবকিছু বুঝি, এদেরকে আমি সবসময় ফলো করি প্রায় 2-3 বছর ধরে। আর ওভারঅল আমার কাছে মনে হয় নিয়ার ইজ দ্য বেস্ট। দ্যাটস ওয়াই আমি কি করেছি, কিছুদিন আগে আমি টিয়া থেকে আমার বলতে গেলে আপনার প্রায় 60 থেকে 70% আমি টোটালি শিফট করে ফেলেছি নিয়ার। কারণ আমি এরকম তারতম্য কিছুটা করে থাকি প্রায় সময়। এই তো। And আপনারা আসলে কি জানতে চাচ্ছেন, আমি কি কিছু অ্যাড করছি নাকি কিছু, মানে আপনার জিজ্ঞাসাটা আসলে আমার জানা দরকার, আপনারা আসলে জানতে চানটা কি? আর সিবি ভাইয়ের সাথে আমার সম্পর্ক খুবই ভালো। উনি উম, ওনার গেম প্ল্যানটা একরকম, আমার গেম প্ল্যানটা অন্যরকম। উনি আমারটাও রেসপেক্ট করে, আমি ওনারটাও রেসপেক্ট করি। তো সো এটা মিলালে হবে না যে কারটা কি ভালো, কোনটা খারাপ, কোনটা ভালো। উনি ওনার গেম প্ল্যান যদি কারো পছন্দ হয় উনি, আপনারা ওনাকে ফলো করবেন। অথবা যদি মনে করেন যে না ফান্ডামেন্টাল কিছু দরকার, তাহলে আমি কয়েকটা আমার এক্সপিরিয়েন্স এবং আমার সাজেশন অনুযায়ী আপনাদেরকে দিতে পারি। ব্যাপারটা এরকম, আপনাদের গেম প্ল্যানটা আপনারা সাজাবেন, কারণ আপনাদের টাকা যদি আপনি পছন্দ না করেন আমরা কখনোই পছন্দ করব না। আলটিমেটলি আমরা পছন্দ করবোই না, আপনার টাকা কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা আমাদের কোনো কেয়ারই আসে না। আপনারা আমাদের থেকে অ্যাডভাইস দিবেন, সেটা আপনারা কাজে লাগাবেন, আপনারা খোঁজ খবর নিবেন, দেন ওখানে ইনভেস্ট করবেন। এক্স্যাক্টলি। আপনার সাথে আমার ইনভেস্টমেন্ট বা ট্রেডিং এর ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে, বাট সবসময় বলি রেসপেক্ট থাকা জরুরি। হ্যাঁ, আপনার টাকা আ- আমি নিচ্ছি না, হ্যাঁ ডার্ক হ্যাঁ, ভিশন ভাইও নিচ্ছে না। ঠিক আছে, টাকা আপনারই, আমরা যতটুকু এক্স্যাক্টলি পারি এক্স্যাক্টলি। হেল্প করতে। ঠিক আছে। হুম এই। হুম। আর না ভাই সবসময় যেটা যেরকম, বলি, সিবি ভাই একটুখানি যেরকম ভাই, হ্যাঁ হ্যাঁ, সরি সরি বলেন। একটা জিনিস বলিনি। আপনি, আমি 2 দিন পর পর সবাইকে মনে করায় দিই যে ক্রিপ্টোতে দেশি বিদেশি কাউকে পীর মাইনেন না। আমি অন্যান্য বাংলাদেশি গ্রুপে খুবই ঢুকে খুব বিরক্ত হই, কারণ সেসব গ্রুপে যে অ্যাডমিনকে তাদেরকে পীর হিসেবে পূজা করে। আমরা কখনোই চাই নাই যে আমাদেরকে ক্রিপ্টো বাংলায় বা ইভেন ডার্টি সেম, যে আমাদেরকে একদম ভুলের ঊর্ধ্বে মনে করার কোনো দরকার নেই। আমরা প্রচুর ভুল করি, বাট আমরা ভুল থেকে শিখি। আমরা মিস্টেক করলে সবসময় বলবেন যে আপনারা ভুল করছেন। ঠিক আছে, নেভার এভার ফলো এনিওয়ান ব্লাইন্ডলি। ভাই বলেন, সরি করার জন্য।
হ্যাঁ, না না, ঠিক আছে, আপনি যেটা বলছেন এইটাই আর কি, মানে এরকমই আমি একটা কথা বলতে গেছিলাম যে আসলে কাউকে ফলো করে না, নিজেকে, নিজের টাকার প্রতি আপনার মায়া থাকা উচিত। আমি সেদিন একটা স্ট্যাটাস দিছিলাম যে আপনার নিজের টাকাকে ভালোবাসুন, ঠিক আছে? এটাকে নষ্ট হতে দিয়েন না, এটাকে অন্য কারোর সাথে বিয়ে করায় দিয়েন না, এরকম একটা ব্যাপার। তো আপনি আপনার টাকা কোথায় ঢালবেন, কোথায় কি করবেন সেটা অবশ্যই চিন্তা করবেন। কারণ হলো যে মাঝে মাঝে প্রায় সময় আমাকে মেসেজ দেওয়া হয় যে সে ফিউচার্স করে সে প্রায় $3,000 পর্যন্ত ইনকাম করছিল ওই এয়ারড্রপ থেকে বিভিন্ন ডিজাইনিং করে টোরে। তো সে জাস্ট একটা ফিউচার্স ট্রেডে $1,500, আর একটা ফিউচার্স ট্রেডে আপনার প্রায় $1,400 মতো শেষ, দুইটা ট্রেডই শেষ। তো তার যত অ্যাসেট ছিল সব কিন্তু শেষ হয়ে গেল, মানে নাই, সে একদম বলতে গেলে তার পোর্টফোলিও টোটাল জিরো হয়ে গেছে। এটা এখন যদি আপনি কাউকে দোষ দেন যে ভাই আপনার কথা শুনতে আমি ট্রেড নিলাম এরকম ধরা খেয়ে গেলাম, তো ভাই এটা তো আসলে কাউকে আপনি দোষ দিতে পারবেন না। কারো লস হবে, কোনো ইনফ্লুয়েন্সার লস হবে। আর সিবি ভাই যে কথাটা বলেন এটা খুবই সত্য কথা। আমি কয়েকটা কমিউনিটিতে গিয়ে ভাই বিশ্বাস করবেন না যে তারা কি পরিমাণ তাকে ইনফ্লুয়েন্স অথবা কমিউনিটি লিডার যে আছে যিনি চালায় ওনাকে কি পরিমাণ আপনার পূজা করে, এটা আচ্ছা, খুবই সত্য ব্রাকলি কথা। ভাই আমি একটা কথা বলি। আসলে বাঙালিদের স্বভাবটা এরকম, আপনি রাজনৈতিক প্রেক্ষাপটে দেখেন, সামাজিক দেখেন, বা শিক্ষা যেখানে দেখেন, একজনকে ওরা সবাই এমন বা ফির মানে যেটা কল্পনার বাইরে, ওইটা থেকে বের হয় না। বের হয় না। ইভেন ইভেন একটা ব্যাপার আছে, যেমন ফর এক্সাম্পল আমি একজনকে লস করে ফলো করে লস করলাম, আমার পোর্টফোলিও বলতে গেলে 80% ডাউন, তারপরেও আমি সেই পীরের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছি যে, ওস্তাদ আমার তো এরকম লস হয়ে গেছে, কি করব? ব্যাপারটা এরকম। তারপরে সেই ওস্তাদ যে কথাটা বলতেছে সেটা শুনে আরো সে দাম খাইছে। তখন সে বলে, আরে তুমি এরকম করছো, আসলে কিছু হবে না, টেস্ট ট্রাই করো, আবার নতুন করে এয়ারড্রপ করো, আবার নতুন করে ইয়ে করো। এটা খুবই কমন সিনারিও। হ্যাঁ, আপনি একটা রুল অফ থাম যে আপনি আসলে ভালো লোককে ফলো করতেছেন কিনা তার কিছু বেসিক রুল অফ থাম আছে টেস্ট করার। ঠিক আছে, আমি যেটা ফলো করি আর কি, আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি কিছু ক্রিটিক্যাল কোশ্চেন করার ট্রাই করি। মানে অ্যাজ অ্যান এক্সাম্পল, আমার যে লাস্টে যে আমি মিম কমনে যে পোস্টটা দিয়েছি কয়েক ঘন্টা আগে, সেখানে ক্রিপ্টো প্রফেসর নামে একজন একটা কমেন্ট করছেন। আমি কমেন্টটা আবার পেস্ট করি। হ্যাঁ, সো কমেন্ট যেটা করছেন উনি আমার সাথে দ্বিমত পোষণ করছেন যে আমার ওনার মতে যে আমার অ্যানালাইসিসটা সঠিক না। ঠিক আছে, কিন্তু উনি দেখেন আপনি যদি এখানে থাকেন আপনাকে অনেক ধন্যবাদ কমেন্টটা করার জন্য, কিন্তু উনি আমাকে কোনো ব্যক্তিগত আক্রমণ করেন নাই। উনি ম্যাথমেটিক্যালি উনি আমাকে ধরায় দেওয়ার চেষ্টা করতেছেন যে আমি যে অ্যানালিসিসটা করছি সেখানে ভুল আছে। ঠিক আছে, তো আপনারা যখন যে কোনো দেশি বা বিদেশে বিদেশে কোনো গ্রুপ ইনফ্লুয়েন্সার যদি থাকে তাদের যদি ক্রিটিক্যাল কোশ্চেন করেন, তারা যদি রেগে রেসপন্স করে মোস্ট টাইমস, এবং তারা যদি হুম। বারে বারে মানে অ্যাভয়েড করে যায়, তারা আসলে সুবিধার লোক না। আপনি তাদেরকে ফলো করা বন্ধ করে দেন। ঠিক আছে, যারা 100% সবসময় প্রফিটের স্ক্রিনশট দেয় তাদেরকে বন্ধ করে দেন। আমি আমি যতগুলো ডিজাইন দিয়েছি কল দিচ্ছি তার মনে হয় 60-70% প্রফিট আছে, প্রচুর নেগেটিভ আছে। আমি নিজে নাম বলতে পারি কোন কোনগুলো মিস হয়েছে, যেমন আইটিএক্স মিস হয়েছে। আমি যেগুলো দিছি আমি বেস্ট অ্যানালিসিস করে দিছি, আমি কিনছি, আমি লস করছি, সাথে আপনারা যদি কিনে থাকেন লস করছেন বা লাভ করছেন একই সাথে। কিন্তু আমি কখনোই বলি না 100%। যারা 100% প্রফিটেরই দিচ্ছে তারা নাম্বার ওয়ান স্ক্যাম। বাংলা কমিউনিটিতে হাজার হাজার ফলোয়ার্স সহ অনেক গ্রুপ আছে যারা এই ধরনের করতেছে। নিজের বাঁশ দিতে চাইলে আপনারা তাদেরকে ফলো করেন এবং তাদের কথা শোনেন। ঠিক আছে, প্লাস হলো সেম এরকম ফর আছে যে ইংলিশ। পেইড হয়, হ্যাঁ, মাসে টাকা দিয়ে সেই কলগুলো আবার নিচ্ছে, এরকম অনেক ঠিক আছে। আছে, আমি পেইড একবার করতে চাইছিলাম, কেন করতে চাইছিলাম আমি আপনাদেরকে বলি, আমি আগেও বলছি বাট মুখে বলি আরেকবার। আমার এর পেছনে আমার এখানে আমার সময়ের খুব স্বল্পতা। এখানেও আমি ক্রিপ্টোতে অনেক সময় দিতে পারি না। সো পেইড করার কারণ হচ্ছে আমি আমার সময় যেখানে অন্য জায়গায় যেখানে দিচ্ছি, আমার সুযোগ ব্যয়ের একটা টার্ম আছে, সেখানে কমায় আমি এখানে আনার চিন্তা করতেছিলাম। আমার সময়টার দাম দিতে চাইছিলাম। ঠিক আছে, আমি কোনো সিগন্যাল দিতে চাই নাই, কিছু না। আমি আমার সময় এখানে বেশি দেবো সেরকম করতে চাইছিলাম। সেজন্য আমি নিজে ধাম করে পেইড করি নাই, আমি গ্রুপে ভোট নিছিলাম
এবং সেই কারণেই ভোটের প্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে এখানে পেইড গ্রুপ করার পেছনে বেশিরভাগ লোক চায় না। অনেক লোক চেয়েছে, তাদেরকে ধন্যবাদ, বাট আমি যেহেতু সবাইকে সম্মান করি সেজন্য আমি পেইড করি নাই। ঠিক আছে, সো আমি আবার ক্লিয়ার করে দিলাম আমি কেন পেইড করতেছি এবং কেন করি নাই। পেইড মানে খারাপ তা না, পেইড মানে ভালো তা না। আপনি পেইড গ্রুপেও প্রচুর ভেজাল পাবেন। হুম। সো প্রশ্ন করা শিখেন, ফার্স্ট অফ অল প্রশ্ন করা শিখেন। কি প্রশ্ন করবেন সেটার জন্য আপনাকে পড়তে হবে, এবং পড়তে বললেই বাঙালি দূরে চলে যায়, সমস্যাটা তো সেখানে। ঠিক আছে, শিখতে চায় না, হ্যাঁ সত্য কথা। ঠিক আছে, পড়তে হবে, না পড়ার কোনো বিকল্প নাই। আপনাকে যদি বেহেশতে যাইতে হয়, বেহেশতে যাইতে হলে পুলসেরাত আপনার নিজের পায়ে পার হইতে হবে। আপনি ক্রিপ্টো বাংলা বা কারোর 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 ঘাড়ে উঠে আপনি পুলসেরাত পার হতে পারবেন না। প্রফিট করতে গেলেও নিজেকেই পড়তে হবে। ঠিক আছে, আপনার যদি আসলে লটারিতে টাকা মিলিয়ন মিলিয়ন ডলার জিততে হয়, আপনাকেই কষ্ট করে দোকানে যে লটারির টিকিটটা নিজেই কিনতে হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই জন্য বলি, এবং প্রতিবার যখন এই ধরনের কথা বলি, ক্রিপ্টো বাংলা চ্যানেল থেকে গোটা বিশেক লোক সাইন আপ আনসাবস্ক্রাইব করে। আই এম ভেরি হ্যাপি ফর দেম। আপনারা সঠিক গ্রুপ খুঁজে পাবেন। ঠিক আছে, বাট আই ডো নট কেয়ার আবার সাবস্ক্রাইবার। আপনারা আমাকে ফলো করেন 7 বছর ধরে মনে হয় হচ্ছে। আমি কখনোই সাবস্ক্রাইবার কেয়ার করি নাই। আমার নলেজ শেয়ার করতে ভালো লাগে, আমি নলেজ শেয়ার করি। মানে আই ডো নট গিভ এ ড্যাম আবার আদার ইনফ্লুয়েন্সার। শুরু করছে আর কি, খুব রিসেন্টলি শুরু করছে। তারপরও আমি যতগুলো কমিউনিটি দেখছি, আমি এটা জাস্ট অনেস্ট অপিনিয়ন, যে সিবি ভাই যেভাবে আপনাদেরকে সুন্দর করে একটা টপিক বোঝায়, উম, বিশ্বাস করেন, অ্যাটলিস্ট যদি আপনি শিখতে চান, আপনি কোনো সিগন্যাল দরকার নেই, কোনো কিছু ভাই কোনো কিছু ফলো করার দরকার নেই, আপনি এয়ারড্রপও করেন না, কোনো কল নিয়ে না, কোনো ডিজাইনিং করেন না, শুধুমাত্র যদি শিখার জন্য মনে হয় যে ভাই আমি একটা জিনিস শিখবো, আমি একটা মার্কেট ক্যাপ জিনিসটা শিখবো, এফডিপি জিনিসটা কি আমি শিখবো, সাইবেল জিনিসটাকে আমি শিখবো, জাস্ট ওয়েব 3 সম্পর্কে কিছু কিছু টার্ম আমি শিখবো, ভাই সিবি ভাইয়ের লেখাগুলো খুবই সুন্দর করে উনি লেখেন। আমি আশা করি কোনো একদিন ভাইয়ের লেখাগুলো একটা বই আকারে কোনো একটা বই মেলে বের হবে। আমি আই হোপ, বা এটা আপনি হাসবেন না, এটা আই হোপ কোনো একদিন হতেও পারে, হু নোস। তো এটা সত্য কথা, আপনারা ভাইয়ের লেখাগুলো দেখবেন, খুবই সুন্দর করে লেখেন, আমার ভালো লাগে পড়তে। যদি ধরেন আমি এফডিবি সম্পর্কে আমিও খুব জানি, তাও আমি পড়ি, আমার ভালো লাগে ওনার লেখাগুলো পড়তে, কারণ উনি খুব সুন্দর করে লেখেন, সুন্দর করে বলেন। তো আমি সবাইকে বলবো, যারা আসলে শিখতে চান, জানতে চান, কিছু কিছু বিষয় আছে ধরেন আপনি হালকা জানেন, পুরোপুরি জানার জন্য ভাই যদি কোনো পোস্ট করে থাকে তাহলে অবশ্যই সেটা পড়বে। এটা হলো আমার পক্ষ থেকে বলা। একটা জিনিস আসলে অনেকে খেয়াল করেন না, এখন ডিপ সিক বা চ্যাট জিপিটি দিয়ে আপনি ক্রিপ্টো বিষয়ে যে কোনো প্রশ্নের জবাব পাবেন 99%। ঠিক আছে, এইটা হুম অবশ্যই আপনাদের ইউজ করা উচিত। ডিপসিকে আপনি বাংলাতেও লিখতে পারেন, ইভেন বাংলিশেও লিখতে পারেন, তারা সে বুঝে। ঠিক আছে, হুম 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 হুম। খুব ভালো জবাব দেয়। ঠিক আছে, হ্যাঁ এক্স্যাক্টলি, জি। কোনো স্পেসিফিক প্রশ্ন আছে কিনা? আম, আমি তেমন কোনো ডাইভার্স কোনো প্রশ্ন দেখতেছি না। পার্সোনাল প্রশ্ন জবাব দেওয়া হয় না। যেমন একজন জিজ্ঞেস করছেন আমার কলেজ ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে ছিলাম। আমি আমি কি ছিলাম, এটা আপনার কোনো প্রফিট বয়ে আনবে ভাই? পার্সোনাল আসসালামু জিনিস, আলাইকুম। বাঙালির সমস্যাই হচ্ছে পার্সোনাল জিনিসে ইন্টারেস্ট বেশি, নট অন্য যে। হ্যাঁ ভাই, কে যেন হ্যাঁ কথা বলতেছিলেন, সরি, বলেন। আসসালামু আলাইকুম। আমি ওই যে ডব্লু কানেক্ট প্রজেক্ট সম্বন্ধে আর কি প্রেস প্রেডিকশন যদি দিতে কি। ডব্লিউ কানেক্টে মনে কি এয়ারড্রপ ভাই করছেন, আমি তো ওটাতে নাই। সো অন্য অ্যাডমিন মনে হয় বলছে। সো সম্ভবত পার্টিকুলার কোনো প্রশ্ন, প্রজেক্টের ব্যাপারে প্রশ্ন থাকলে আপনি সিবি এয়ারড্রপকে ট্যাগ করে কমেন্ট করেন, সে জবাব দিবে। এই লাইভ স্ট্রিমটা মূলত হচ্ছে আপনাদের বেসিক এবং মার্কেট কন্ডিশন সম্পর্কে বলার জন্য। ঠিক আছে, সো পার্টিকুলার কোনো প্রজেক্ট থাকলে আপনি ভাই, ওনাকে এআই ট্যাগ থেকে দিন। কিভাবে নলেজ গেইন করব? জি। আহ, আচ্ছা অজি ভাই, আমি একটা অফ টপিক কোশ্চেন করি। ড্রাগ রিবে আছে এই জন্য। আচ্ছা, যখন একটা ম্যাপ অ্যাটাক করে, ম্যাপ আসলে প্রাইস ইম্প্যাক্টের শিকার হয় না, এটা কেন হয় না?
ডার্টি ভাই বলবেন না আমি বলবো? আপনি বলেন। সো প্রশ্ন হচ্ছে মেভ কেন প্রাইস ইম্প্যাক্টের শিকার হয় না, তাই? হ্যাঁ। কারণ হচ্ছে ওদের ব্রাইব অনেক বেশি থাকে, ঠিক আছে? ব্রাইব অনেক বেশি থাকে, প্লাস ওদের যে সার্ভারটা ভিপিএস অনেক বেশি থাকে। কারণ আমি যে ইন্টারনেটটা ইউজ করি, আমার ইন্টারনেট স্পিড 3 GB/s, আমার চেয়ে অনেক বেশি থাকে, ঠিক আছে? হ্যাঁ। So, এই দুটাই আচ্ছা ঠিক মূলত। আছে। আর কোনো প্রশ্ন? আচ্ছা ভাই, চ্যাট জিপিটি বা ডিপসিক এগুলা দিয়ে কিভাবে নলেজ গেইন করা যায় ক্রিপ্টোর? চ্যাট জিপিটি ডিসপ্লে আপনি ইনস্টল করেন বা ব্রাউজারে, কম্পিউটার ব্রাউজারে ইনস্টল করে রেজিস্ট্রেশন করেন। আপনার মনে যে কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। এখন নলেজ গেইন করতে গেলে আপনার জানতে হবে আপনি কিসের নলেজ চান। তো ক্রিপ্টো বাংলার হচ্ছে পিন পোস্ট ওয়ানে একটা বেসিক পোস্ট আছে, আপনি কিভাবে শুরু করবেন, যেই টার্ম গুলো আপনি আসলে জানেন না। সে আমি যখন বললাম যে মেভ, যে রবিন ভাই বললো মেভ, মেভ আসলে কি, ঠিক আছে? তা আপনি যখন ওই টার্মটা জানলেন না, তখন আপনি চ্যাট জিপিটি বা ডিপসিকে জিজ্ঞেস করেন, বাংলাতে জিজ্ঞেস করেন মেভ কি জিনিস বল, বুঝতে পারছি। সে বলবে, আমার ঠিক একটা আছে? প্রশ্ন ছিল ফৌজি ভাইয়ের কাছে। বলেন। ভাইয়া আপনার এনপিসি একটা কয়েনের কথা বলছিলেন, আমি এটা হোল্ডে আছি, অলরেডি একবার ডিও করছি। এখন এই কয়েনটা কি সামনে, মানে আপনার কাছে কি কোনো আপডেট, কোনো তথ্য আছে কিনা যে ধরেন বাইন্যান্স অথবা এই ধরনের কোন এক্সচেঞ্জে, বড় কোন এক্সচেঞ্জে হবে? আমার বর্তমানে কাছে অনেক ডাউন আপডেটের আছে। প্রশ্ন নাই, কিন্তু আমার মানে দুইটা একটা মিম প্রশ্ন কয়েনের করা বেশ, যাবে? সরি, আমার জি দুইটা ভাই। মিম কয়েনে অনেক বড় ইনভেস্টমেন্ট আছে, তার ভিতরে একটা হচ্ছে এনপিসি, ঠিক আছে? এনপিসির পিছনে বড় বড় ইনফ্লুয়েন্সার আছে, এবং এনপিসির লোগো মাঝে মধ্যে ইলন মাস্ক শেয়ার দেয়, ঠিক আছে? সো আই এগ্রি। হ্যাঁ, আপনি আমাকে বলেছিলেন এনপিসি কথা, আহ, খুব ভালো। ঠিক আছে, আচ্ছা ভাই, একটা প্রশ্ন করতে যাবে? জি বলেন। আচ্ছা, আমরা জানি যে ট্রাম্প আসার পর, মানে ট্রাম্প তো ক্রিপ্টো ফ্রেন্ডলি, তো ও আসার পর তো মার্কেটে ভালো একটা ইম্প্যাক্ট করার কথা। ইভেন ও নিজেও ইথেরিয়াম কিনতেছে, তাহলে মার্কেট এতটা ডাম্প করার কারণটা কি, বা সামনে কি প্ল্যানিং হতে পারে? ট্রাম্প যে আসলে কি করতেছে, ট্রাম্পের বউ জানে কিনা সন্দেহ আছে, ঠিক আছে? সে আহ, আসলে শিওর না কি করতেছে। কারণ ট্রাম্প নিজের মিম কয়েনটা যে মার্কেটে নিয়ে আসলে মার্কেট থেকে সে তো লিকুইডিটি তুলে নিল উল্টা, ঠিক আছে? So আসলে ফ্রেন্ডলি হলো কি না, বা আলাদা হলো, আমি ঠিক শিওর না, মানে হ্যাঁ, এমনি অন্যদিকে গেল। টাকা যেটা দেখছিলাম, ও নিজেও সম্ভবত $2 মিলিয়ন ইথেরিয়াম কিনছে। এখন এত হাই প্রাইসে ও ইথেরিয়াম কেনার পিছনে রিজনটা কি হতে পারে? রিজন তো আমি শুরুতেই বললাম যে ভিসি যারা আছে, যারা বড় বড় ইনভেস্টর, তারা তো আসলে মার্কেট থেকে বের হয়ে যায় নাই, তারা উল্টা ইনভেস্ট করতেছে। সো ডেফিনেটলি তারা প্রফিট না হবে এই অ্যাসিউরিটি না পেয়ে করতেছে না, রাইট? সো আচ্ছা, আমি এখানে একটা অ্যাড করি। এই কথাটা কিন্তু আমি মনে হয় 10 থেকে 20 মিনিট আগে কথাটা আমি বলেছিলাম, যে কেন সবাই আসার পরও, প্রোক্রিপ্টো সবাই হওয়ার পরও মার্কেট কেন ডাম্প হয়। ইভেন আমি বাংলাদেশে একটা উদাহরণ আপনাদেরকে দিয়েছিলাম যে কেন ডাম্প হয়। আর প্লাস হলো আপনারা মার্কেটে একটা কথা শুনবেন যে বাই দ্য রিমার সেল দ্য নিউজ, ঠিক আছে? তো সেটা হয়েছে, এটা সত্য কথা। ট্রাম্প আসার আগে খুব বেশি একটা হাইপ, একদম 18-19 তারিখের দিকে মার্কেট তো খুবই তুমুল ভালো অবস্থা। নির্বাচনে যাওয়ার পর থেকে মোটামুটি মার্কেটটা খারাপ হওয়া শুরু হয়েছে। এবং আপনি দেখতেছেন যে ট্রাম্পের যে পোর্টফোলিও, আরকামে তো আপনাদের ট্রাম্পের পোর্টফোলিও, বিভিন্ন বড় বড় হোয়েলদের পোর্টফোলিওটা দেখা যায়। তো আপনি দেখতেছেন যে তারা সবাই বাই করতেছে, মাইক্রো স্ট্র্যাটেজিও বাই করতেছে, সবাই বাই করতেছে। তারপরও মার্কেট ডাম্প হচ্ছে কেন? মার্কেটটা এখানে ডাম্প একটা হচ্ছে হলো, হ্যাঁ, এখানে একটা বিষয় আসলে বলার আছে। মানে আমরা আসলে যেভাবে চিন্তা করছি এটা একটু ডিফারেন্ট। ধরুন ওনার আছে 1 মিলিয়ন, 2 বিলিয়ন অথবা 3 বিলিয়ন, ট্রিলিয়ন ডলার। সে 1 মিলিয়ন বাই করতেছে হয়তো বা, তার জন্য কোনো ইম্প্যাক্টই পড়বে না।
বাট ধরেন আমাদের মতো ছোট ইনভেস্টর যারা, তাদের জন্য হয়তো এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়বে লাইফে, কারণ আমাদের মিলিয়ন বিলিয়ন ডলার নাই, যেটা সত্যি কথা। এখন ধরেন আপনারা যারা প্রিভিয়াস বুল মার্কেট গুলো দেখছেন অথবা বুল মার্কেট, আপনাদের কাছে একটা এক্সপিরিয়েন্স আমি জানতে চাই। এটা হচ্ছে যে ধরেন ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টা মাস, এই কোয়ার্টারটা তো খারাপ গেল। কখনো কি এরকম হয়েছে মার্চ, এপ্রিল, মে ভালো পারফরমেন্স করছে? আপনাদের অভিজ্ঞতা আ- থেকে কি বলে ভাই এটা? আমি আপনাকে একটা কথা বলি, সেটা হলো যে হোল ক্রিপ্টো মার্কেট আপনার সবাই এক্সপেক্ট করতেছিল জানুয়ারি ভালো হবে, ফেব্রুয়ারি ভালো হবে। কেন ভালো হবে? এটা কি কখনো চিন্তা করছেন যে তারা বলতেছে ভালো হবে, কেন ভালো হবে? তারা এক্সপেক্ট করতেছে যে 2021 সালে ভালো হয়েছে, তো এই সময় চান্স বেশি যে এবারও ভালো হবে। তো মার্কেট কি এরকম মুভটা দিছে? মার্কেট কখনো আপনার কথা আমার কথা মতো কারো কথা মতো চলবে না। সবাই এক্সপেক্ট করতেছিল মার্কেট ভালো হয়ে যাবে, সবাই ইনভেস্ট করা শুরু করে দিছে, আর তখনই মার্কেটটা খারাপ হওয়া শুরু হয়েছে। তার মানে অবশ্যই আমাদের কথা মতো অথবা আমাদের যে সো কল্ড ইনফ্লুয়েন্সার, অবশ্যই ইনফ্লুয়েন্সাররা মিলিয়নিয়ার, তাদের কথা মতো কখনো মার্কেট চলে না। মার্কেট মেকাররা মার্কেটটা মুভ করে, এবং অনেক সময় মার্কেট মেকাররাও, কারণ মার্কেট মেকার তো একজন দুইজন না, অনেকে আছে। তো এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম থাকে। তাই না? আমরা ধরে নিলাম যে মার্কেট ভালো যাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এখন ধরেন ফর এক্সাম্পল আমরা বললাম অথবা বড় বড় ইনফ্লুয়েন্সাররা বললো যে ঠিক আছে 3 মাস 2 মাস খারাপ হলো, নেক্সট 3 মাস খুব ভালো যাবে। রেকর্ড বলতেছে দেখেন 2023 সালে ভালো গেছে, 2022 সালে ভালো গেছে, অমুক তমুক, মানে সব কিছুর রিসার্চ পিছনে কিন্তু একটা না একটা লজিক থাকবে। তো এখন কেউ যদি বলে যে ভাই আপনাদের জানা মতে আহ, আগে ভালো গেছে কিনা, মার্চ খেলে গেছে কিনা, অবশ্যই 2021 সালে আপনি দেখেন মার্চ খুবই ভালো গেছে, এপ্রিল মোটামুটি বেশ ভালো গেছে। তো এখন যদি আপনি ওয়েট করেন যে না মার্চেও ভালো যাবে, নাও হইতে পারে। ঠিক আছে, এপ্রিল ভালো যাবে, নাও হইতে পারে। আবার দেখা গেলো যে মার্কেট থেকে সবাই চলে গেছে, তখন এরকম হইতে পারে যে আপনার এক সপ্তাহ পর থেকে মার্কেট খুব ভালো হওয়া শুরু হয়েছে। কেউ সার্টেন না এটা ভাই। আমার প্রায় ফুললি অ্যাক্টিভলি আমি ক্রিপ্টোতে থেকে যেটা বুঝলাম, যত বড় বড় ইনফ্লুয়েন্সার অ্যানালিস্ট আছে, তারা কেউ প্রেডিক্ট করতে পারে না যে মার্কেটটা কখন ভালো দিকে মুভ করবে, কখন খারাপের দিকে মুভ করবে। হ্যাঁ, শর্ট টাইমে কিছু কিছু সময় হয়তো তারা বলতে পারে, যেমন ধরেন নির্বাচন আসতেছে, ইলেকশন আসছে, তখন তারা বলতে পারে যে না, ইলেকশনের কারণে হয়তো একটা ভালো একটা পজিটিভ সাইন থাকবে মার্কেটে, এতটুকুই। কিন্তু বুল রান বলেন 1 মাস 2 মাস, 1 মাস 2 মাস কি ভালো যাবে? এটা প্রেডিক্ট করা অনেক টাফ। ধরেন 50% ভাই প্রেডিক্ট করলো আরেকটা যে জিনিস, মার্কেট ভালো যাবে, 50% প্রেডিক্ট করলো মার্কেট খারাপ যাবে। তো আপনার ব্যাপারটা এই এরকম। কথাটার সাথে আমি একটু অ্যাড করতে যাচ্ছিলাম আর কি। জি বলে। আসলে বেসিক্যালি তো পুরো ক্রিপ্টোটাই আমার কাছে এরকমই মনে হয় যে আমরা তো সবাই আসলে ইমোশনের উপরেই ক্রিপ্টো মার্কেট উঠতেছে, ক্রিপ্টো মার্কেট পড়তেছে। আপনি যেটা বলছেন মার্কেট মেকারই আসলে পুরো জিনিসটা কন্ট্রোল করতেছে। হ্যাঁ, আসলে বেসিক্যালি আমরা ওই ক্যান্ডেল স্টিক বলেন আর সাপোর্ট বলেন, রেজিস্ট্যান্স বলেন, সবগুলো যেটা আমরা দেখতেছি সবাই সাপোর্টে গিয়ে বাই করতেছে, রেজিস্ট্যান্সে গিয়ে সেল দিতেছে। পুরোটাই তো আসলে এইভাবেই নিয়ন্ত্রিত হচ্ছে। এখানে তো ফান্ডামেন্টালি বিষয়টার মধ্যে তো আসলে কোনো কিছুই নাই, আমি ব্যক্তিগতভাবে যেটা দেখি আর কি। আর মাঝে মধ্যে এক্সচেঞ্জাররা আমাদেরকে নিয়ে খেলে, আমাদের আপডেট দিয়ে খেলে, এটাই আসলে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, বিষয়টা কি এরকম ভাইয়া, না? এর আগের যখন না মার্কেটে বেশ। ভাইয়া একটা ডাম্প আসছিল, মানে আমাদের বিটকয়েন ডমিনেন্স যখন মানে 60-এর উপরে গেল আর কি, 64-65-এর দিকে, তখন বললো যে অলরেডি রিটেলার আউট হয়ে গেছে, তো ইনফ্লুয়েন্সার সব আউট হয়ে গেছে, তাহলে এখন পাম্প মানে আসবে। এখানে আরেকটা বিষয় হলো যেটা আপনার ডমিনেন্সের ক্ষেত্রে, ডমিনেন্স কিন্তু এখন অনেক হাই। এখান থেকে যদি পড়া শুরু করে সবগুলো কয়েনই, তো আশা করি এখান থেকে আপ হওয়ার কথা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে অনেকে বলতে বুলরানি ওভার, বাট আমি ব্যক্তিগতভাবে যেটা দেখতেছি সেটা হলো যে যখন আসলে ডমিনেন্স পড়তে শুরু করবে, স্বাভাবিকভাবেই কয়েনগুলো আপ হতে শুরু করে। তো অনেকগুলো কয়েনই এখনো নিজেদের লোয়ার লোতে আসে নাই। সো দ্যাট এখান থেকে কয়েনগুলো অবশ্যই উপরে যাওয়ার কথা। হ্যাঁ, মার্কেট যেভাবে হিস্ট্রি যদি রিপিট হয় ওইরকম হওয়ার কথা। বাট আসলে অনেকেই হতাশ হয়ে ছেড়ে দিচ্ছে বা চলে যাচ্ছে মার্কেট থেকে, এরকম দেখা যাচ্ছে। বা অনেক ইনফ্লুয়েন্সার বলতেছে বিয়ে শুরু হয়ে গেছে। হ্যাঁ, তবে অজিবের সাথে আমার মাঝে মধ্যে কথা হয়, বাট অজিব সবসময় পজিটিভ। অজিবের কাছে আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটাই করতে পারি? কি বলেন?
আমি আর 10 মিনিট আছে যদিও, বলেন আপনার কোশ্চেনটা করি, শুনি। আচ্ছা, কোশ্চেনটা হলো যে আমরা যেটা আমি ডিজাইনের ক্ষেত্রে ডেক্সের মধ্যে যে সমস্ত কলগুলো আপনার থেকে পেয়েছি, বা ডিজাইনের ক্ষেত্রে যখন ট্যারিফের বিষয়টা যখন থেকে আসছে তখন থেকে ডেক্সের ভলিউম অনেক কম, এবং কয়েনগুলো যে রেঞ্জে ছিল ওই রেঞ্জ থেকে যেখানে পড়ছে তার ধারে কাছেও আর আসতে পারে নাই। উল্টো দিকে সেন্ট্রাল এক্সচেঞ্জে বিভিন্ন কয়েনই আসলে ভালো পাম দিছে। বাট এটার কারণটা কি, মানে ডেক্স থেকে ভলিউম কমে যাওয়ার কারণটা কি? ডেস্ক থেকে ভলিউম কমে যাওয়ার কারণ ট্যারিফের কারণে সবাই একটু মানে ইসে আছে, একটু টেনশনে আছে। আর সেন্ট্রালাইজে আমি আসলে জানি না, কারণ আমি সেন্ট্রালাইজে গত 2 মাসে লগ ইনই করিনি কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে, আমি আসলে সেন্ট্রাল বলতে এক্সচেঞ্জে পারবো না। কিছু জিনিস বিষয় যেমন দেখা যায় কি, আপনার যখন মার্কেট পড়তে থাকে তখন কিছু কিছু করে সবাই পিক করে যে এই কয়েনটা মাস্ট ডাম্প করবে, ওই সমস্ত কয়েন গুলাকে এক্সচেঞ্জ অনেক বেশি পাম্প করায়। যেমন আজকে যদি পাই টোকেনটা অনেক পাম্প করছে, সবাই আশা করছিল যেহেতু নিউ কয়েন এটা নিচে নামবে, অনেকে হয়তো শর্ট করছে, বাট পাই কয়েনকে ওরা অনেক পাম্প করাইছে। হ্যাঁ, এগুলা ছাড়াও বিভিন্ন সময় আসলে অনেকগুলো কয়েনের ভলিউম জেনারেট হয়। তো কয়েন গুলো আসলে অনেক আপে যায়, বাট আমি যেটা দেখতেছি ডিজিটাল এক্সচেঞ্জে যেভাবে পড়ছে ওখান থেকে মানে তেমন নড়াচড়াই নেই আসলে। হ্যাঁ, এটা কি আশা করা যায় যে আবার এখানে এই, যদি জীবনযাত্রা মানে স্বাভাবিক হয় সেক্ষেত্রে আবার এখানে ভলিউম জেনারেট হবে বা এই সমস্ত কয়েন গুলো আবার আগের পজিশন আসতে পারবে, এরকম কি আশা করা যায়? অবশ্যই আশা করা যায়, কিন্তু নট নেসেসারিলি যেগুলো ডাউন গেছে সেগুলো উঠবে, ঠিক আছে? সবগুলো উঠবে না, রিজন তো এটাই আসলে আপনাকে, মানে জি জি, ক্রিপ্টো হচ্ছে সবগুলো জিরো উঠবে সাম না। গেম। হ্যাঁ, জি ক্রিপ্টো হচ্ছে জিরো সাম গেম, তার মানে হচ্ছে যে একজন একটা উঠলে একটা নামতে বাধ্য, এখানে টোটাল অ্যামাউন্ট অফ মানি ফিক্সড, আনলেস যদি নতুন নতুন কেউ না আসে। তো সবগুলো উঠবে না, এখান থেকে আমি ধরেন সিমির কথা বলি, সিমি এখনো আমি ফিল করি এটা উঠবে, ঠিক আছে? কারণ সিমির পিছনে ইম্পেরিয়াল টিম আছে। পোস্ট করেছিলেন, ইভেন তো আপনি ওয়ার্ম হোলের বিষয়ে আপনি যেটা এয়ারড্রপেরটা বলছেন সেটা জানি না কতটুকু কি দিবে, বাট ডিপ ওয়ার্মে আমার ভালো ছিল, ইনভেস্ট ছিল। আরেকটা বিষয় যেটা আপনার থেকে আসলে আমার জানার বিষয় ছিল, যেটা হোল কমিউনিটির জন্য, মানে আপনি আজকে একটা শেয়ার করছিলেন যে সোল কি তাহলে এই বুলরনটাকে করে দিল কিনা। আমি আসলে এখানে আমি কমেন্টটা করতাম, বাট সময়ের অভাবে করতে পারিনি, আমার একটু অসুস্থ, একটু দৌড়াদৌড়ি ছিলাম। তো এখানে বিষয়টা হলো যে আমরা যারা ছোট ছোট ইনভেস্টর আছি তারা আসলে বেশিরভাগ সময় ছোট ছোট ইনভেস্টর যারা আছে তারা সবসময় অল কয়েনে ফোকাস করে। তো অল কয়েন কোনগুলো কিনে, যেগুলো মার্কেট ক্যাপ কম আছে ওই সমস্ত কয়েন গুলো কিনে, মার্কেট ক্যাপ দেখে যারা কয়েন কিনে আর কি। এখন হয়েছে আপনার যেটা আপনি বললেন, টোটাল মার্কেট ক্যাপের কিন্তু বিশাল একটা অংশই আপনার যে সমস্ত অল্টস কয়েন যেগুলো হ্যাঁ, এই যাদের বেশি আপনার মার্কেট ক্যাপ বেশি, ওই সমস্ত অল্টস কয়েনে বিশাল একটা টাকা রয়ে গেছে, এবং বিটকয়েনে তো অলরেডি 60% প্লাস টাকা বিটকয়েনে রয়ে গেছে। তো সেক্ষেত্রে যে অল্প কিছু সংখ্যক অল্টস কয়েনের মধ্যে যেখানে টাকা আসার কথা সেগুলো তো আসলে অনেকটাই পাম্প ফান্ড থেকে চলে গেছে আমি মনে করি। তো মার্কেটে যদি নিউ ভলিউম জেনারেট না হয় সেক্ষেত্রে তো আমার মনে হচ্ছে না, ব্যক্তিগতভাবে মনে করি না যে যে সমস্ত অল্টস কয়েন গুলো লো মার্কেট ক্যাপ আছে ওরা করতে পারবে। অলকয়েন জি উঠবে না, কারণ ওয়ার্মের ক্ষেত্রে, ওয়ার্মের যে নতুন নিয়ে দিয়েছে পয়েন্টটা আসছে, নিমার মনে হয় নাম যেটা দিলাম, ওয়ার্মের ক্ষেত্রে নেম। ওদের, হ্যাঁ ওদের মাইগ্রেশন করতে হলো ভাই কারণ, আমি একটা প্রশ্ন করতে চাই। জি বলেন, দাঁড়া এটা শেষ করে নি কোশ্চেনটা আগে, উত্তরটা। হ্যাঁ, ওয়ার্মের ক্ষেত্রে যেটা হলো, তাদের প্রিভিয়াস টোকেনমিক্সে তাদের ডেভেলপারের জন্য কোনো ফান্ড ছিল না, এবং তাদের যে মেইন ডেভেলপার ছিল তার মাথা খারাপ হয়ে গেছিল, সে অ্যাবান্ডন করে চলে গেছে, কিন্তু প্রযুক্তি তো খারাপ ছিল না, ঠিক আছে? জি। তো আরেকটা জিনিসগুলো তো সব শেষ একটা কোশ্চেনটা জিনিসের উপরে ডিপেন্ড করে না। জি বলেন। জি, লাস্ট কোশ্চেন যেটা ছিল সেটা হলো বাইবিট থেকে হিউজ পরিমাণ একটা টাকা আসলে সরে গেছে বা হ্যাক করছে। তো এরকম তো আপনি সেন্ট্রাল এক্সচেঞ্জের ব্যাপারে অনেক আগে থেকে সতর্ক করছেন। এগুলা কি ক্রিপ্টোর ক্ষেত্রে কি কোনো ফাঁদ কিনা, বা এটা কি মানে এই ক্রিপ্টো থেকে টাকা সরিয়ে নেওয়ার কোনো উপায় কিনা এক্সচেঞ্জারদের, এরকম কিছু হতে পারে কিনা? এই প্রশ্নটা আপনার করা উচিত ছিল ট্রাম্প রে, আমারে না, টু হাই। আচ্ছা ভাইয়া, আচ্ছা আচ্ছা। আমার একটা জিনিস বাইবিট নিয়ে একটা প্রশ্ন আছে, এটা হচ্ছে যারা বাইবিটের টাকাটা হ্যাক করছে, জি এটা হয়তো বা আরকাম দ্বারা
ওই করতেছিল, সার্ভেলেন্সে ছিল ওদের ওয়ালেটটা। আচ্ছা ওরা এই মানে ইথেরিয়াম গুলোকে বিটিসি কিভাবে কনভার্ট করলো? অথবা যদি ডিসেন্ট্রালাইজড একটা প্ল্যাটফর্মে আমরা কাজ করি অথবা আমরা টোকেন গুলো কিনি, তাহলে এখানে কিভাবে ইউএসডিসি অথবা ইউএসডিটি তারা কনভার্ট করতে পারবে না? এটা কিভাবে সম্ভব? এটা তো তাহলে ডিসেন্ট্রালাইজ হলো না, তাহলে এটার ভিতরে কি কোনো ব্যাকডোর আছে এটাতে? অথবা ইথেরিয়াম থেকে কিভাবে এটাকে আবার বিটিসি তে নিয়ে যাচ্ছে তারা, এই জিনিসটা একটু যদি বুঝে বলতো। সো দুইটা ওয়ে আছে। এক হচ্ছে কিছু এক্সচেঞ্জ যাদের রেগুলেশন ফলো করতে হয় না, তারা এমন জায়গায় তাদের রাখা, তাদের কোনো রেগুলেশন ফলো করতে হয় না, সেখানে যে করা সম্ভব। বাট এটা টু মাচ, খুব বেশি অ্যামাউন্টের মানি আমার ধারণা ছোট ছোট এক্সচেঞ্জ এটা করতে পারে না। আর সেকেন্ড অপশন হচ্ছে ক্যাশ মিক্সচার ইউজ করা। ক্যাশ মিক্সচার ইউজ করলে আর ট্র্যাকটা ভেঙে যায়, ঠিক আছে? যেমন টর্নেডো ক্যাশ, এটা এক ধরনের স্মার্ট কন্ট্রাক্ট। এটা যেটা করে, এটা আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে আপনি খিচুড়ি রান্না করবেন, ঠিক আছে? খিচুড়িতে আপনি যে চাল দিবেন, এক পট চাল দিবেন, এক পট ডাল দিবেন। বাট এক পট চাল দেওয়ার সময় আপনি একটা চালকে টার্গেট করলেন যে আপনি এই চালটা, খিচুড়ি যখন খাবেন এই চালটা খাবেন। আপনি কি সেই চালটা খুঁজে পাবেন খিচুড়ি খাওয়ার সময়? পাবেন না। কারণ ক্যাশ মিক্সার ঠিক এইভাবে কাজ করে। অনেকগুলো ট্রানজাকশন একটা হাঁড়ির ভিতরে ঢুকায়, তখন তারা খিচুড়ি রান্না করে সেখান থেকে বের করে নিয়ে আসে। হ্যাঁ, তো ক্যাশ মিক্সার দিয়ে তারা এইভাবে মানি লন্ডার করতে পারে, ঠিক আছে? তো এইভাবে ক্যাশ তারা ব্লক মিক্স চেইন না। দিতে চাইলে আমরাও পারবো? ক্যাশ পেইড মিক্সার তো ভার্সন? স্মার্ট কন্ট্রাক্ট, এটার জন্য অনেক খরচের দরকার পড়ে। আপনি যদি, আপনার মনে আছে কিনা বা আপনি ছিলেন কিনা, একটা পোস্ট ছিল যে ক্রিপ্টোতে সেই পরিমাণ টাকা রোজগার করে রিটায়ারমেন্ট করতে চাই যে এখন আমার ক্যাশ মিক্সার ইউজ করা লাগবে, ঠিক আছে? মাই গড, বিশাল ব্যাপার হ্যাঁ হ্যাঁ, স্যাপার। আসসালামু পোস্ট আলাইকুম। দেখছিলাম। ঠিক আছে, যেটা মনে থাকার কথা পুরনো অনেকের এই পোস্টটা। আচ্ছা আমি একটা কথা বলি, সম্ভবত আমি আপনার দেখিনি। বুলরা নিয়ে অনেক, আমাদের অজি ভাই ওনার চ্যানেলে একটা ভিডিও শেয়ার দিছিল টিউলিপ ফুলের, ওটা দেখতে পারেন। ওটা খুব মানে ইনফরমেশন ফুল, হেল্পফুল, বুঝবেন আসলে মার্কেট কিভাবে কাজ করে, কিভাবে আপ যায় বা কখন কি হয়। হয়তো আপনারা অনেকে ভিডিওটা খেয়াল করেন নাই, ওইটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন। অবশ্যই একটা ভিডিও ভাই, এটা ভালো লাগছে। সো ভাই, আজকে আমি বিদায় নিতে চাই। আমি জানি না ডার্টি ভাই কোনো ফাইনাল থট দিতে চান কিনা বা ফার্দার থাকতে চান কিনা। ভাই আমার একটা ফাইনাল কোয়েশ্চেন আছে, একটু নেবেন? জি ভাই শিওর। আমি আগে বলতেছিলাম আর কি। আচ্ছা, এয়ারড্রপ বলা ভাই আগে আসলে কোশ্চেন করছেন, দুটা কোশ্চেন করবো। এয়ারড্রপ নিব, এয়ারড্রপ বলা ভাই আর হচ্ছে মিস্টার টু আর এসডি, এই দুজনেরটা নিব। বলেন ভাই। আমার তেমন কোনো কোয়েশ্চেন নেই, সেটা হচ্ছে যে ধরেন এক্সআরপি বা রিপলের যে কয়েনটা, এই কয়েনটা আমি যখন মার্কেটে আসি, তো এটা মানে 22 সালের দিকে থেকে আর কি, মনে করেন যে 22 থেকে 24 সাল, 2 বছর মনে করেন যে একটা মানে সাইকেলের ভিতরে ঘুরতেছে, 60 সেন্ট 70 সেন্ট এভাবে আর কি, মানে চলতেছে, বাড়েও না কমে না, মানে এর ভিতরে একটা চলে গেছে, মামলা খায় আর কি বিষয়টা। তো এখন হঠাৎ করে রিপলের মামলা যখন উঠে গেল, মানে পজিটিভ যখন ভাইবা আসলো, তখন মানে মানে 1 মাসের ভিতরে রিকভার করে 5 গুণ প্রফিট দিয়ে দিল এই কয়েনটা। মানে আমি যেটা বুঝি আর কি, মার্কেট মূলত এইভাবে রিকভার করে আর কি, বুল মার্কেট বলেন বা যেভাবে বলেন। এখন টন কয়েন, টেলিগ্রামের টন কয়েন, এটাও কি বর্তমান যেমন ধরেন পাবেল দুরব এর বিভিন্ন সমস্যা বা হচ্ছে যে এটা উঠতে পারতেছে না, এটা কি ভবিষ্যতে এই এক্সআরপির মতো বুম হতে পারে কিনা? আপনার এটা সম্পর্কে কি মতামত, এটা আমি জানতে চাই একটু। হ্যাঁ, টন তো ওঠার সম্ভাবনা আছে। টেলিগ্রাম তো তারা বিশাল সাপোর্ট দিচ্ছে। এই ধরনের বিগ সাপোর্ট যখন পায়, সেই কয়েনের না ওঠা তো আসলে উচিত না। বাট এখানে কোনো কিছু 100% নিশ্চিত না। এবং টোন খুবই স্লো, যেমন সোলানা খুবই ফাস্ট। স্লো বলতে যে যখন পিএক্স টোকেন লিস্ট হইলো, মানে একদম এত পরিমাণে স্লো কাজ করছে বলার মতো না। আমাদের গ্রুপে একজন টনের ফ্যান বয় আছে, তার দিনে রাতে সবসময় টন নিয়ে এসে কথা বলে। বলেন তো কে? আচ্ছা ভাই ভাই, এটা জানি উনি না। ভাই শুনুন, আমি আচ্ছা এটা পিক্সেলের রাকিব। আচ্ছা আমি একটা কথা বলি। আচ্ছা পিক্সেলের এত বড় কমিউনিটি, তার উপর টনের ফুল সাপোর্ট, ঠিক আছে। আচ্ছা এরা কোনো সেক্সের লিস্ট না করার কারণটা কি আসলে? আমি অবশ্যই কোনো কারণ আছে, এটা আমার মনে হয়, নাইলে এইটা তো হইলো না ভাই। ম্যাক্সি গ্লোবাল আবার তো, তাই না? আচ্ছা ভাই, আমি এটা আমার প্রশ্নটা করি।
ভাই মিস্টার টু আর বলেন, ওটা আমারটাই শেষ করে দিই। হ্যাঁ ভাই, কিছুদিন আগে একটা ইয়ারড্রপ, এই টেলিগ্রামের ডক্স প্রজেক্টটা, তো এটাতে 80% কমিউনিটির জন্য দিছে। তারপরে কোনো ইনভেস্টর ছিল না আলাদা, এই মনে করেন একটা ইন্ডিভিজুয়াল ইনভেস্ট করছে এই এই ডক্স এর আর কি মালিক। তো আম, এটা তো অনেক মার্কেট ক্যাপ গেছে প্রায় মানে $650 মিলিয়ন মতো। তো একদল বলে কি মানে অনেক ভালো এয়ারড্রপ দিছে, তো আরেক দল বলে কি মানে এটা তো অনেক হাইপ ছিল সেজন্য এত ভালো একটা মানে মার্কেট পেয়েছে। তো ভাই এখানে রিয়ালিটিটা কি মানে, মানে কি কোন মানে কিসের উপর ভিত্তি করে এত হাই ভ্যালুয়েশন হয়েছিল এটা? এয়ার আনফরচুনেটলি এয়ারড্রপ আমি দেখি না, দেখে হচ্ছে সিবি এয়ারড্রপ ভাই। পিক্সেলের কমেন্ট আমি নাই, বাট যেটা বুঝলাম সেটা হচ্ছে যে হাইপ তো আসলে লোক আসে, যত লোক তত হাইপ, কিন্তু ফান্ডিং তাদের ব্যাকআপে কতখানি ছিল। একটা জিনিস চিন্তা করেন যে আমি যদি একটা বিজনেস নামাই, সেই বিজনেসে যদি আমি জনগণের জন্য বিজনেস নামাচ্ছি, কিন্তু সেখানে যদি আমার নিজের প্রফিট শেয়ার না থাকে, তাহলে আমি কেন বিজনেসটা ভালো করার ট্রাই করবো? ঠিক আছে, তো এইরকম কিছু কাহিনী আছে কিনা সেটাকে খেয়াল করে দেখেন। ঠিক আছে, বাট এটার জন্য আমি আসলে সিবি এয়ারড্রপ ভাইকে রিকোয়েস্ট করবো যে উনি যেন এটা রেসপন্সটা আপনি কাইন্ডলি দিয়ে নিন নাকি, কারণ আমি আসলে এয়ারড্রপটা করি না এয়ারড্রপ। ঠিক আছে, তো আমি খুবই সরি পার্সোনালি আপনাকে জবাব দিতে পারলাম না, বাট সহকারী অ্যাডমিন ভাই ওনাকে আপনাকে পরে জবাব দিবে। ঠিক আছে, উনি একটু দেখে জবাব দিবে। আচ্ছা আচ্ছা সবাইকে ভাই, ধন্যবাদ। বিদায় জানাতে হচ্ছে। ডার্টি ভাই, এনি ফাইনাল থট? উম, আমার লাস্ট কথা হলো, ভয় পাওয়ার কিছু নাই। আপনাদের হাতে যদি ইউএসডি মানে স্টেবল থাকে, আপনাদের ফেভারিট কোনো প্রজেক্ট অথবা টোকেন কিনতে পারেন, অথবা ডিজাইন করার জন্য ওয়েট করতে পারেন। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আর আপনার ভালো প্রজেক্ট এবং ফান্ডামেন্টালি আমি বলবো, ভালো প্রজেক্ট যদি এখনো ডাউন হয়ে থাকে, কোনো টেনশন করার কিছু নেই, হোল্ড করেন, আপনার বস, টাইম আয়েগা। সেটা একটা কথা হলো যে গত আপনার অজি ভাই আর সরি, ডাকডি ভাইয়ের লাইভের পরে আসলে মার্কেটটা উপরের দিকে যাওয়া শুরু করছিল, এবারে কি এমনটা হবে নাকি? খুবই ভালো লাগলো আই শুনে। হোপ বাট আই হোপ সো। এটা যদি হয় তাহলে আমরা দেখা গেলো যে প্রত্যেক 2 মাস অথবা 3 মাস পর পর লাইভ করতে পারি মার্কেট উঠানোর জন্য। ঠিক ঠিক আছে আছে ভাই, আমরা এটাই চাই। আচ্ছা, আমি বিদায় ঠিক নিচ্ছি। আছে। আম, হ্যাঁ, আপনারা, আমিও আমি জানি বিদায় না। নিব। আমি আসলে হ্যাঁ 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 শেষ, আমার আসলে টাইম শেষ। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ আমাদের কথা শোনার জন্য। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। খোদা হাফিজ।